তোর এত বড় সাহস! আজ পর্যন্ত কেউ আমাকে টাচ পর্যন্ত করার সাহস দেখায় নাই, আর তুই আমার গায়ে একটা খ্যাত, আমার গায়ে! ছি ছি ছি, ইম্পসিবল। আসলে আপু সরি। অপরাধ করে আবার বড় বড় কথা বলছিস? আসলে আমি দেখতে পাইনি, সরি আপু। ওই, আমার দিকে আসবি না। চেহারা দেখছোস? একটা গাইয়া ভূত। নেক্সট টাইমে আমার আশেপাশে যেন না দেখি। কই থেকে যে এসব পাগল আসে! এই চল। কলেজ থেকে বের হয়ে আনমনে হাঁটছি। ওরা তো আমার বন্ধু, আমি তো ওদের বন্ধু ছাড়া কিছুই ভাবিনি, কিন্তু তারা আমার সাথে এমনটা করতে পারলো। আজকে আমার চোখ থেকে এমনিতে পানি বেরোচ্ছে। এসে ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে গেলাম বুঝতেই পারিনি। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দিকে একটা বাস। ওই হারামজাদা, ঘুম থেকে ওর, কলেজে যাবি না? কটা বাজে খেয়াল আছে? ঘুমোচ্ছিলাম, হঠাৎ আমার ঘুমটা নষ্ট করে দিল আম্মু। আম্মু, দিলে তো সব নষ্ট করে। তোকে পিটাতে পারলে খুশি হতাম। এত সময় কেউ ঘুমিয়ে থাকে? আম্মু প্লিজ আর একটু। এখন উঠবি কি না? আমি কিন্তু পানির বালতি আনতেছি। আমি তো আম্মুর কথা শুনে তাড়াতাড়ি উঠে গেলাম, কারণ আম্মু সত্যি সত্যি পানি ঢেলে দিতে পারে। তোকে নিয়ে আর পারি না, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আরে আরে, এত সময় কথা বলছি, পরিচয়টাই তো দিলাম না। চলুন আগে পরিচিত হয়ে নেই। সবাই আমাকে অভি বলে ডাকে, আর বাকিটা পরেই জানতে পারবেন। যাই হোক, আপনাদের সাথে এই ছোট্ট পরিচয় দিতে দিতে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু বসে আছে। মা, সাথে তো পিচ্চিটাও আছে। আপনারা হয়তো ভাবছেন পিচ্চিটা কে? পিচ্চিটা হলো আমার ছোট কিউট ভাই মেহেদি। তারপর কি হলো হ্যাবলা, এইভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আম্মু, আমাকে একদম হ্যাবলা বলবে না। আইছে, কতবার বলবো নিজেকে একটু চেঞ্জ কর? আমার কথা তো মোটেই শুনিস না। আসলে আমি খুব সাধারণভাবেই চলি, যে কেউ দেখলে বলবে খ্যাত একটা, কিন্তু আমার এরকমই খুব ভালো লাগে। আম্মু, তুমি এরকম কেন করো? আমার এভাবে চলতে ভালো লাগে। তোকে নিয়ে আর পারি না, বস খেতে। তারপর আম্মুর সাথে খেতে বসলাম। খাওয়ার পরে আমি পড়ে গিয়ে কলেজের জন্য রেডি হয়ে নিলাম। তারপর নিচে এসে দেখি আম্মু মেহেদিকে নিয়ে দাঁড়িয়ে আছে। অভি মেহেদিকে তোর সাথে ওর স্কুলে নিয়ে যা। ওকে। তারপর আম্মুর থেকে বিদায় নিয়ে ভাইকে নিয়ে বের হয়ে পড়লাম। একটা রিক্সাতে উঠলাম। কিছুক্ষণ চলার পর মেহেদির স্কুলের সামনে এসেই, ভাইয়া তুই আমাকে নিতে আসবি তো? হ্যাঁ যা, ভাইয়া তোকে নিতে আসবো। তারপর মেহেদিকে এই বলে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আপনাদের তো একটা কথাই বলা হয়নি, আমি আগে বগুড়াতে থাকতাম, এখন ঢাকাতে থাকি আমরা, তাই কলেজ বদলি হয়েছে। 10 দিন আগে অ্যাডমিশন নিয়েছি। যাই হোক, আপনাদের এসব বলতে বলতে কলেজে চলে আসলাম। তারপর রিক্সা থেকে নেমে যখনই ভিতরে ঢুকতে যাব, হঠাৎ কে যেন আমার সাথে ধাক্কা খেলো। তার কারণে আমিও ভারসাম্য রক্ষা করতে পারিনি, সোজা রাইসের সাথে ধাক্কা খেলাম, আর তারপরে দবাস করে পড়ে যাই। আর এরপর বলতে কী হলো আপনারা সব জানেনই। চলুন এখন ফিরে আসি আবার বর্তমানে। আমার মনটাই খারাপ হয়ে গেল। দোষটা আমার ছিল না, তারপর ও কেন এমন করলো? আসলে বড় লোকদের কাছে গরিবদের কোনো দামই নেই। আমি এমনভাবে চলি যে কেউ বন্ধুত্ব পর্যন্ত করতে চায় না আমার সাথে। যাই হোক, আমি মন খারাপ করে একটা গাছের নিচে বসে আছি কিছু সময় ধরে। বসে বসে ভাবছি আমাকে বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে, তাতে আমি সব কষ্ট সহ্য করতে রাজি আছি। এইসবই ভাবছিলাম, হঠাৎ করে কে যেন আমার নাম ধরে ডাকলো। তাকে দেখি একটা মেয়ে। কে আপনি? আমি মনি, আমি তোমাদের সাথেই পড়ি। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না, আর আপনাকে তো ক্লাসেও দেখিনি কখনো। আসলে আমি এখানে নতুন অ্যাডমিশন নিয়েছি। কিন্তু আপনি আমার নামটা জানতে পারলেন কিভাবে? একজনের কাছ থেকে শুনেছি। আচ্ছা অভি, তুমি এমনভাবে চলো কেন? আসলে আমার এভাবে চলতে ভালো লাগে। তাই? আসলে আমি এইরকম একজনকেই খুঁজছিলাম, যে খুব সাধারণ, তোমার মতো। মানে? না কিছু না। আচ্ছা, আমরা আমরা কি বন্ধু হতে পারি? সরি, আমি কোনো বড়লোক মেয়ের সাথে বন্ধুত্ব করি না, আর কেউ তো আমার সাথে বন্ধুত্ব পর্যন্ত করতেও চায়নি। আজকে আপনি ফার্স্ট বললেন, তবুও আমি চাই না কোনো বড়লোকের মেয়ে আমার সাথে মিশুক। বুঝলাম, কিন্তু সবাই তো আর সমান না। সরি, আমি পারবো না। ভালো থাকবেন। বলে চলে আসছিলাম, আর ভাবতেছি মেয়েটাকে আসলে দেখে মনে হচ্ছে কোনো অহংকারী মেয়ে না। যাই হোক, আমি চাই না কোনো বড় লোকের মেয়ের সাথে বন্ধুত্ব হোক। এরা শুধু পারে মানুষের জীবন নিয়ে খেলা করতে। এসব ভাবতে ভাবতেই মেহেদির স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকার পর দেখলাম মেহেদি বের হয়ে আসলো। ভাইয়া তুই এসেছিস? হ্যাঁ ভাই, চল বাসায় যাই। তারপর মেহেদিকে নিয়ে একটা রিক্সা করে বাসায় চলে এলাম। কলিং বেল চাপ দেওয়ার পর দেখলাম আম্মু দরজা খুলে দিল। কিরে, আজকে ভাই দুটো এত তাড়াতাড়ি? নামো,
আজকে ভালো লাগছে না, তাই চলে এলাম। তারপর উপরে গিয়ে ফ্রেশ হয়ে একটু শুয়ে আছি। এভাবে আরও একদিন কেটে গেল। এরপর পরের দিন আমি কলেজে গিয়ে দেখি যে ওই যে কী যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, মনি। ওই মেয়েটা একটা গাছের নিচে, আমি যে জায়গায় বসেছিলাম ওই জায়গায় বসে বসে কান্না করছে। এটা দেখে আমার একটু খারাপ লাগলো, তাই আমি ওর কাছে গেলাম। এই যে আপনি এখানে বসে বসে কান্না করছেন কেন? আমার কপালটাই খারাপ, কেন যে এই কলেজে অ্যাডমিশন নিয়েছি কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। কি বলেন? আপনার মতো এত সুন্দর একটা মেয়ের জন্য তো সবাই লাইন ধরে যাবে। আমি সবার কথা বলছি না, তোমার কথা বলছি। আচ্ছা, আমার মধ্যে কি এমন আছে যে আপনি আমার সাথে বন্ধুত্ব করতে চান? আমি তা জানি না, কিন্তু তোমাকে দেখলে মনে হয় তুমি আমার কত বছরের পুরনো চেনা কেউ। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। এখন তুমি যদি আমার সাথে বন্ধুত্ব না করো তাহলে আমি এই কলেজ থেকে চলে যাব। কেন যে আমার মতো একটা ফাও ছেলের জন্য এসব বলছেন? আপনি কত বড় লোক, আপনার সাথে বড় লোকের ছেলেরা চলতে পারে। আমার কি সেই যোগ্যতা আছে? আমি জাস্ট বলছি তুই আমার সাথে বন্ধুত্ব করবি কি না। মনির রাগের কারণে চোখ মুখ লাল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমাকে 5 মিনিট সময় দেন ভাবার জন্য। ওকে, তাড়াতাড়ি করো। মনে তো হচ্ছে মেয়েটি সত্যি সত্যি বন্ধুত্ব করতে চাইছে। আমার মনে হচ্ছে না যে কোনো অভিনয় করছে। বন্ধুত্ব করার জন্য কলেজের হুমকিও দিচ্ছে, আবার রেগে গিয়ে তুই তোকারি করছে, আর অনেক কিছুই করতে পারে। তাই ওর সাথে বন্ধুত্বটা করতে সমস্যা নেই, বরং রাজি হয়ে যাই। ওই 5 মিনিট শেষ, তাড়াতাড়ি বলো। ঠিক আছে, আমি রাজি। সত্যি? লে, মনি হঠাৎ খুশিতে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো অবাক, এই ফার্স্ট কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো, তাই একটু অন্যরকম লাগছে। কি করছেন? আমার কেমন যেন লাগছে, ছেড়ে দিন। ইস কি লজ্জা, তাই না? পাগল ছেলে, আমি তোমার বন্ধু, তোমাকে জড়িয়ে ধরতে পারি, কোনো সমস্যা নেই, বুঝছো বোকারাম? আমার আরেকটি অনুরোধ রাখবা? জি বলেন। আজ থেকে প্লিজ আমাকে আপনি করে না ডেকে তুমি করে ডাকলে খুশি হব। ঠিক আছে। অভি চলো আমরা ক্লাসে যাই। হ্যাঁ চলো। তারপর মনি আর আমি মিলে ক্লাসে চলে গেলাম। ওখানে আমরা দুজনে এক টেবিলে বসে পড়লাম। তারপর হঠাৎ দেখলাম ওই যে সেদিনকার অহংকারী মেয়েটা, কী যেন নাম তার, ও হ্যাঁ রাইসা, ও আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি ওদের দিকে তাকিয়ে আছি, তখন মনি বলল, অভি ওইদিকে কি? না কিছু না তো। আর ওইদিকে রাইসা। মাইশা শোন, ওই খ্যাটটা এই ক্লাস আমাদের সাথে পড়ে। আমার ভাবতেই গা শিহরিত হয়ে উঠছে। আরে ধুর, এসব ছেলেকে একদম নজর দিবি না। এরা কয়দিন নাটক করে সবকিছু জুটিয়ে নেয়। আরে তুই চেহারা দেখেছিস, পুরো একটা বলদ টাইপের। এই বলে ওরা হাসাহাসি করছে। তারপর ক্লাস শেষ করে আমি আর মনি বের হচ্ছিলাম। হঠাৎ মনি বলল, অভি তুমি এখানে 2 মিনিট থাকো, আমি আসতেছি। তারপর মনি এটা বলে কোথায় যেন গেল। আমি একটু সামনে যেতেই কে যেন আমাকে পিছন থেকে ল্যাং মেরে দিল, আর তার কারণে পড়ে যাওয়ার সময় দেখলাম একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। তারপর আমি তাকে দেখে তো ভয় শেষ, কারণ এটার কেউই নয়, সেই মেয়েটি, মানে হলো রাইসা। তোর এত বড় সাহস আমার গায়ে পড়া? আপু আসলে কি বলবি তুই? তোদের মতো ছেলেকে আমার জানা আছে, সুন্দরী মেয়ে দেখলে গায়ে পড়তে ভালো লাগে। আপনি যেটা ভাবছেন আসলে সেটা না। তারপর রাইসা যখনই আমাকে আরেকটা চর মারতে যাবে, তখনই কে যেন রাইসাকে চর মেরে দিল। পাশে তাকে দেখে তো আমি অবাক, কারণ এটার কেউ নয়, মনি। কিন্তু ও কেন আমার জন্য রাইসাকে থাপ্পড় মারলো? তোর এত বড় সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? বলে রাইসা যখনই মনিকে মারতে যাবে, সাথে সাথে মনি রাইসার হাতটা ধরে ফেললো। তুই নিজেকে কি মনে করিস? আমি এই কলেজে অ্যাডমিশন নেওয়ার পর থেকে দেখছি তুই অভির সাথে খারাপ ব্যবহার করে আসছিস। কেন করছিস জানোস? কারণ তোর মধ্যে একটা অহংকার আছে, আর তোর থেকে আমরা সব দিক দিয়ে বড় লোক। দেখ, তারপরও আমাদের মধ্যে কোনো অহংকার নেই, কারণ আমার মা বাবা আমাকে যে শিক্ষা দিয়েছে সেটা আমি পালন করে আসছি। যাই হোক, তোর সাথে কথা বলার মতো সময় আমার নেই। ও আরেকটি কথা, নেক্সট টাইমে তুই যদি অভির সাথে খারাপ কিছু করার চেষ্টা করিস তখন থাক, বললাম না, বুঝে নি কি হতে পারে। এই বলে মনি আমার হাত ধরে টানতে টানতে কলেজ থেকে বের হয়ে গেল। আসার সময় দেখলাম রাইসা গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে অনেক খুশি হয়েছি, কারণ ওর মতো অহংকারী মেয়েকে একটু দমন করতে পেরেছে মনি। যাই হোক, তারপর অভি তুমি কি এমন ভাবছো শুনি? না এমনি, আজকে খুব খুশি আমি। কেন কেন জানতে পারি? আসলে আজকে অহংকারী মেয়ে রাইসা একটু দমন হলো, তাও কে করেছে? আমার বন্ধু মনি করেছে, তাই একটু খুশি লাগছে। আরো অনেক বেশি করতাম, শুধু তোমার দিকে তাকিয়ে কিছু করি নাই। তোমার দিকে কেউ তাকালে আমি সেটা সহ্য করতে পারি না। হ্যাঁ,
আচ্ছা, আমাকে কেউ কিছু বলে তাতে তোমার কি? আমারই তো সব কারণ। আমি তোমাকে মনে কিছু একটা বলতে সেও বলেনি। আমাকে কি শুনি? না থাক, পরে বলবো। আজকাল মনির কথাগুলো কীরকম যেন অদ্ভুত লাগছে। আচ্ছা অভি, চলো না আজকে আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি। না থাক, আজকে না, আরেকদিন করি। না হবে না, আজকেই যেতে হবে। তোমার সাথে বন্ধুত্ব করার পর থেকে আমরা একদিন ঘুরতে যাইনি। ঠিক আছে, চলো। তারপর মনি আর আমি মিলে একটা রিক্সাতে উঠে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। তারপর আমরা একটা জায়গায় রিক্সাটা থামালাম। জায়গাটা একদমই ঠান্ডা, যে কোনো মানুষ আসলে তার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। তারপর হঠাৎই মনে নিজের হাতটা আমার হাতে ঢুকে হাঁটতে শুরু করলো। আমি মনির এরকম ব্যবহার একটু অবাকই হলাম। আমি বাধা দিতেও পারছি না, বন্ধু বলে। ধুর, আমার কাছে কেমন যেন লাগছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ মনি বলল, অভি, এই দেখো ফুচকার দোকান, ফুচকা খাবে? চলো। আমি কিন্তু ফুচকা খাই না, তারপরও বলছি, কারণ এখন না বললে মনে হয়তো আমার কথা কষ্ট পাবে। আমার 2 প্লেট ফুচকা দেন তো। তারপর ফুচকাওয়ালা ফুচকা দেওয়ার পর মনি তো এক এক করে সবগুলো খেয়ে যাচ্ছে। আমি 3টা পর্যন্ত খেয়ে আমার চোখ নাক দিয়ে পানি ঝরতেছে। তারপর মনি আমার দিকে তাকিয়ে ফুচকার প্লেটটা ফেলে দিল। তারপর ফুচকাওয়ালাকে টাকা দিতে চেয়েছিলাম আমি, তারপরে ওই জোর করে টাকা দিয়েছে। মনি আমাকে টানতে টানতে একটা জায়গায় নিয়ে এসে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। কি হলো, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তুমি যে ফুচকা খেতে পারো না আমাকে বলবে না আগে থেকে? আসলে আমি তখন না বললে তুমি কষ্ট পেতে, তাই। আহারে, আমার কি কষ্টওয়ালা বাবুটা হয়েছে, আপনাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না, চলো। আপনারা মনে হয় এখানে একটু অন্যরকম সিন ভেবেছিলেন, তাই না? কিন্তু কিছুই করার নেই, কারণ গল্পের হিরোইন মনি নয়। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটা লেকের কাছে গিয়ে দাঁড়িয়ে আছি। আরে মনি, তুই এখানে? এই বলে হঠাৎ একটা মেয়ে মনিকে জড়িয়ে ধরলো। আরে নিধি, এতদিন পরে কোথা থেকে আসলি? আচ্ছা পরিচিত হয়ে নে। আমি জানি উনি আমাদের দুলাভাই, তাই না মনি? তোর সাথে কিন্তু দুলাভাইকে খুব ভালো মানিয়েছে। আমি তো মনির বান্ধবীর কথা শুনে অবাক। কি বলে এইসব? আরে আপনি কি বলছেন? থাক, বুঝতে পারছি দুলাভাই, লজ্জা পেতে হবে না। মনি, আমি এখন থেকে ঢাকাতেই আছি, তোর নাম্বারটা দে তো। ঠিক আছে। মনি, আমি এখন আসি। দুলাভাই ভালো থাকবেন, আমি এখন আসি। এই বলে মনির বান্ধবী চলে গেল। অভি, তুমি কিছু মনে করো না, আসলে ও এরকমই, সবার সাথেই ও সহজেই ফ্রি হয়ে পড়ে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। যাই হোক মনি, এবার চলো, অনেক সময় তো হলো আসলাম। এত ভয় পাও কেন তুমি? তারপর মনি আর আমি একটা রিক্সা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনি মনির বাসায় আর আমি আমার বাসায়। আমি বাসার সামনে একটু কলিং বেল চাপ দেওয়ায় আম্মু দরজা খুললো। আম্মু, আসলে আজকে একটা বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলাম তো, তাই। ঠিক আছে। তারপর যখন আমি উপরে উঠতে যাব, দেখলাম আম্মু আবারও ডাক দিল। বলল, কি রে, আজকে তো দেরি? এইদিকে আয় তো। তারপর আমি আম্মুর কাছে গিয়ে বললাম, কি হয়েছে? তোর গালে লিপস্টিকের ছাপ কোথা থেকে আসলো? আমি তো আম্মুর কথা শুনে অবাক। কি বলছো আম্মু, আমার গালে লিপস্টিক কোত্থেকে আসবে? সেটা তুই জানোস কি করে আসলো? আমি ভাবছিলাম, আসলেই তো আমার গালে লিপস্টিক কোত্থেকে আসলো। ও হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। মনিকে আমার চোখে যেন কি পড়েছিল সেটা দেখার জন্য বলেছিলাম। শয়তান মেয়েটা এই কাজ করেছে। কালকে কলেজে গেলে প্রতিশোধটা নিয়ে নেব। এখন আম্মু থেকে বাঁচতে হবে। আরে আম্মু, ওই যে আজকে আমার বন্ধুটা লিপস্টিক নিয়ে আমার সাথে মজা করছিল, তাই লেগে গেছে বলে। ঠিক তো? সত্যি বলছিস তো? আরে আমার আম্মুর কাছে কি আমি কখনো মিথ্যা কথা বলেছি? হয়েছে, যা আর এইসব করতে হবে না, উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। তারপর আমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। তারপর ছাদে গিয়ে অনেক সময় দাঁড়িয়ে দেখছিলাম যে আমাদের এই শহরে আসলেই ওপর থেকে দেখলে অনেক সুন্দর দেখা যায়। আপনারা না দেখলে কেউ বুঝতেই পারবেন না। তারপর আরও কিছু সময় সাথে থাকার পর নিচে গিয়ে, অভি, খেতে বস। জি আম্মু। এ মা, দেখলাম ছোটো মেয়েও আছে। আসলে কে ছোটো মেয়ে বললেও রেগে যায়। হাই ছোটো মেয়ে, কী খবর? আম্মু, দেখছো আমাকে ছোট মিয়া বলছে? আমি মোটেও ছোট মিয়া না। দেখলাম আম্মু আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। তোরা ভাই দুজন ঠিকভাবে একটু থাকতে পারিস না? তোদের নিয়েও আর পারি না। আমি কিছু বলছি না, বললে হয়তো এত সময় আমার উপর দিয়ে ঘূর্ণিঝড় হয়ে যেত। আমি খাওয়া দাওয়া করে উপরে গিয়ে নিজের রুমে বসে আছি আর ভাবছিলাম আজকে কলেজে কি হয়েছে। আর ওইদিকে রাইসা ভাবছে, আসলেই তো আমি সবার সাথে এমনভাবে কথা বলি, এটা কি আমার রাগ না অহংকার? না না, এটা আমার অহংকার। আমি নিরীহ ছেলেটাকে খামাখা কত কিছুই না বললাম। ছেলেটার তো কোনো দোষে ছিল না, ও তো খুব ভালো। যে করেই হোক কালকে ওর কাছে মাপ চেয়ে নিতে হবে। আর অন্যদিকে মনি
সবার সাথে এমনভাবে যে কথা বলছে সে কোনো দামি জিনিস পেয়ে গেছে। ও ভাবছে অভিকে ওই মেয়েটার হাত থেকে দূরে দূরে রাখতে হবে। আসলে আমি তো অভিকে ভালোবেসে ফেলেছি। এই বলে মনি লজ্জায় নিজের হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। আমি বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে রাস্তায় একটু হাঁটাহাঁটি করে বাসায় ফিরে গেলাম। সবার সাথে নাস্তা করে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। রিকশায় বসে আছি, আজকে খুব ভালো লাগছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি তাকিয়ে দেখি মনি ফোন করেছে। রিসিভ করার পর, অভি, তুমি কোথায় এখন? আমি তো রিকশায় কলেজে যাচ্ছি। আর তুমি? আসতেছি 10 মিনিটের মধ্যে। তুমি এই গাছের ওইখানে বসে থাকো, কোথাও যাবে না। এই বলে মনি ফোনটা কেটে দিল। কিছু সময় পর আমি কলেজে এসে সোজা আমাদের আড্ডার জায়গায় গাছতলায় গিয়ে বসে আছি। হঠাৎ কে যেন আমার কাঁধে হাত দিল। আমি তাকে দেখি রাইসা। আপনি আপনি এখানে কেন? অফি, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি কথা বলেন? এখানে না, অন্য কোথাও চলো। না, আমি এখান থেকে কোথাও যাব না। যা বলার আপনি এখানে বলেন। আসলে তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি ঠিক বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে, আপনি সব কি বলছেন? আপনি কোথায় আর আমি কোথায়? আপনাকে এটা মানায় না। আমি জানি আমি যেটা করেছি সেটা খুব খারাপ। আমার এখন অপরাধ বোধ হচ্ছে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আমি আপনাকে মাফ করে দিয়েছি। সো আপনি এবার আসতে পারেন। না, তুমি আমাকে মাফ করো নাই। আমাকে মাফ করলে আপনি করে কথা বলছো কেন? আমি এখানে তোমার কাছে এসেছি তোমার সাথে বন্ধুত্ব করব বলে। কি বলছেন এইসব? আপনার মতো মেয়ে আমার সাথে বন্ধুত্ব করবেন? হাসালেন আমাকে। আর এর থেকে বড় কথা হলো, আমি কোনো বড় লোকের মেয়ের সাথে বন্ধুত্ব করতে চাই না। হঠাৎ দেখলাম রাইসা আমার হাত ধরেই। প্লিজ অফি, এইরকম করে বলো না। আরে কি করছেন? আমি তো অবাক। তাকে দেখি যে মনির রাইসাকে চড় মারলো। তোর এত বড় সাহস কি করে হলো অভির হাত ধরার? আসলে আপু, আমি ঠিক কোনো কথা বলবি না। আমি এসেছিলাম তো। যখনই রাইসাকে মনি আবারও চড় মারতে যাবে, এবারেরটা আমি মনিকে মেরেছি। এতক্ষণ সব দেখেছি। তুমি একে কোনো কথা বলার সুযোগ না দিয়ে 2বার চড় মারলে। তুমি আমাকে মারলে, তাও আবার এটা জেনে যে তোমাকে সব অপমান করে সেই মেয়ের জন্য। চুপ। তোমাকে তো আমি ভালো মনে করে নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে রেখেছিলাম, কিন্তু তোমার এই ব্যবহার, ছি। অভি, তুমি আমাকে ভুল বুঝছো। আসলে আমি ঠিক বুঝতে পারি নাই। আসলে ও তো তোমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে, তাই আমি তোমার সাথে ওকে সহ্য করতে পারি না। আমি ভেবেছিলাম ও তোমাকে আবার অপমান করতে আসছে। ছি ছি, এসব কি করছেন? আমার জন্য আপনি আপনার বন্ধুর সাথে এরকম করেছেন? আসলে এরকম হবে আমি ঠিক বুঝতে পারি নাই। আমাকে মাফ করবেন। এই বলে মনি কান্না করতে করতে চলে গেল। এ কি, আপনি কেন কান্না করছেন? আপনি বলেছেন না আমার সাথে বন্ধুত্ব করবেন? ওর ব্যবহারের জন্য শাস্তি পেয়েছে। আর সব থেকে বড় কথা হলো, ও আমার সাথে ঠিক কালকে সে কথা বলবে। এখন একটু অভিমান করে আছে। না, আমি এইসব চাই না। মনে যতক্ষণ না চাই আমি আপনার সাথে বন্ধুত্ব করব না। আমি তো গাছের নিচে বসে পড়লাম। কি থেকে কি হয়ে গেছে? আসলেই তো ও জানে না যে রাই সেখানে ক্ষমা চাওয়ার জন্য এসেছিল। মনে হয় তাপ্পরটা আমার ঠিক হয়নি। দূর, কালকে মনি আসলোকে সরি বলে দেব। আজ আর ক্লাস না করে বাড়িতে চলে গেলাম। একদমই ভালো লাগছে না, মনটাই খারাপ হয়ে গেল। ওইদিকে মনি বাসায় গিয়ে নিজের রুমের দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। মনির এইসব ব্যবহারে মনির আম্মু একটু অবাকই হলো, কারণ তাদের মেয়ে কোনোদিনও কাঁদেনি। হঠাৎ কি হলো ওর যে কান্না করছে? তারপর মনির আম্মু রুমের সামনে গিয়ে বলল, তোর কি হয়েছে? দরজা খুল। কি হলো মা, কথা বলছিস না কেন? অনেক সময় ডাকার পর মনি দরজা খুলে তার মাকে জড়ে ধরে কান্না করতে থাকে। তারপর মনির মা বলে, কি হয়েছে রে আমার মেয়েটার? তিনি খুব চিন্তিত হয়ে আছেন। তারপর মনি কান্না করতে করতে আমার সাথে কি ঘটেছে প্রথম থেকে শেষ পর্যন্ত সব বলল। তারপর মনির মা তাকে বলল, হ্যাঁ মা, সব বুঝলাম, কিন্তু এই ছেলে আমার মেয়েটিকে এত কষ্ট দিল? না আম্মু, খুব ভালো। ওর মতো ভালো ছেলে আমি একটাও দেখি নাই। কালকে কলেজে গেলে সব ঠিক করে নেব, সমস্যা নেই। ঠিক আছে, তুই আমাদের একটা মাত্র মেয়ে। তোর কিছু হলে আমরা কি নিয়ে থাকবো? আর কোনো সমস্যা হলে তুই আম্মুকে বলবি, ঠিক আছে? এ বলে মনির আম্মু তার কপালে একটা চুমু দিয়ে চলে যায়। আর আমি বাসায় এসে দেখি একটা লোক আমাদের বাসায় বসে আছে। আমি ভিতরে ঢুকলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। উনি কিছু বলার আগেই, উনি তোর আব্বুর বন্ধু রাশেদ ভাই, ওনাদের বাড়িতে ইনভাইট করতে এসেছে। ও আঙ্কেল, মনে পড়েছে, এখন চিনতে পেরেছি। কিন্তু আঙ্কেল, আপনাদের বাড়িতে কিসের অনুষ্ঠান?
বাবা, আমার মেয়ের জন্মদিন এবার আমরা বড় করে পালন করছি, তাই তোমাদের ইনভাইট করতে এলাম। আমি তোমার আব্বুকে ফোন করে বলছি, তোমরা যাবে তো? ওকে যাব, কিন্তু আঙ্কেল আপনি তো কিছু খাচ্ছেন না। না বাবা, খাইছি, আরেকদিন এসে খেয়ে যাব। আমাকে অনেক জায়গায় যেতে হবে। এই বলে আম্মুকে বলেই আঙ্কেল চলে গেল। তারপর অভি, কখন আসলি তুই? এই তো আম্মু, এক্ষুনি। আচ্ছা আম্মু, এই আঙ্কেলের যে মেয়ে আছে কোনোদিন তো শুনিনি। কি বলিস, তোর মনে নেই ছোটবেলায় ওর সাথে কত তুই খেলা করেছিস? এই কথা বলে আম্মু চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, আমি আবার কবে আঙ্কেলের মেয়ের সাথে খেলা করছি। দূর, মাথায় কিছুই ঢুকছে না। আমি তারপর উপরে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে দোলনায় বসে আছি। আজকের পরিবেশটা খুব ভালো লাগছে। গান শুনছি আর এফবিতে ঘাটাঘাটি করছি। হঠাৎ আমার ফোনে কল আসলো। তাকে দেখেছে মনি। আমি ভাবছিলাম ফোন ধরবো কি না, তারপর কিছুক্ষণ ভাবার পর ধরলাম। হ্যালো। ওপাশ থেকে শুধু কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কথা না বললে আমি ফোন রেখে দিচ্ছি। না না অভি, আসলে আমি সরি। আমি মনে হয় তখন খুব খারাপ ব্যবহার করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কিছু মনে করিনি। আগে কান্না থামাও। তারপর একটু শান্ত হলো। মনির সাথে আরও কিছু কথা বললাম, যে কোনো মেয়েকে এত সামান্য কারণের জন্য মারতে হয়, আরও অনেক কিছুই। তারপর রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে নাস্তা করার সময় অভি, কালকে তোর আব্বু আসবে রিসিভ করার জন্য, যাস তুই। আমার আম্মুর কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। আসলে আমি আব্বুকে একটু বেশি ভয় পাই। উনি যেটা বলবে সেটা করেই ছাড়ে, পুরো হিটলার। কিন্তু আমি আমার আব্বুকে খুব ভালোবাসি। আব্বু হঠাৎ আসবে কেন? ভুলে গেছিস কালকে তোর রাশেদ আঙ্কেল আসছে না? ওনাদের কথা দিয়ে ফেলেছে যে তাদের মেয়ের অনুষ্ঠানে যাবে। আমি কোনো কিছু না বলে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষেই, আম্মু আমি উঠছি, কলেজে যেতে হবে। যা, তবে আজকে একটু তাড়াতাড়ি আসবি। কেন আম্মু, কোনো কাজ আছে নাকি? কালকে তোর আঙ্কেলের মেয়ের জন্মদিন, আমাদের মার্কেটে যেতে হবে না? হ্যাঁ আম্মু, বুঝতে পেরেছি। এই বলে আমি উপরে গিয়ে কলেজের জন্য রেডি হয়ে নিলাম। আমি যখনই বের হতে যাব, ভাইয়া, আমার জন্য চকলেট না আনলে আজকে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেব। হ্যাঁ ঠিক আছে ভাই, তোর জন্য চকলেট আনবো। ভাই এখন তাহলে আসি। তারপর আমি কলেজের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। যখনই কলেজে ঢুকতে যাব, হঠাৎ খেয়াল করলাম যে রাইসার মনি দুজনে একসাথে গাছের নিচে বসে আছে। আমি তাদেরকে একসাথে দেখে অবাক হলাম। আর সব থেকে বড় কথা হলো, তারা দুজন কেউ কাউকে দেখতে পারতো না। এখন এত মিল হলো কিভাবে? আমি এসব ভাবতে ভাবতে এগিয়ে গিয়ে তাদের সামনে গেলাম। অভি, আজকে দেরি হলো কেন? না এমনি, একটু কাজ ছিল। খেয়াল করলাম রাইসা আমার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। আচ্ছা অভি, কালকে ওই ধরনের ব্যবহারের জন্য খুব সরি। এরকম আর হবে না। ঠিক আছে, নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। অভি, আমি তোমাকে আরেকটি কথা বলতে চাই। হ্যাঁ কি বলবো বলো, এতে অনুমতি নেওয়ার কি আছে? আসলে অভি, আমরা দুজন এখন ভেবে দেখলাম যে আমাদের মধ্যে ঝগড়া করা উচিত না। যেহেতু ও ওর ভুল বুঝতে পেরেছে, তাই এখন আর অভিমান করে থেকে লাভ নেই। আর এখন আসল কথাটা হলো, রাইসাকে আমাদের সাথে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করো। আমি মনির কথা শুনে তো হা হয়ে তাকিয়ে আছি। কালকে রাইসাকে এভাবে মারলো, আবার অনেক কথা শোনালো, কিন্তু এখন বন্ধ করতে চাইতেছে। কারণটা কি? ওই কি ভাবছো বলো না। ঠিক আছে, বন্ধ করা যেতে পারে, তবে ওনার অহংকারী নেশাটা বদলালে সব ঠিক হয়ে যাবে। অভি প্লিজ আমাকে আর ছোট করো না। আমি প্রথমে বুঝতে পারি নাই, এখন বুঝতে পারছি তোমার সাথে যেটা করেছি সেটা অহংকারের বশে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ও হ্যাঁ, তাহলে এবার হাত মিলাও। তারপর দুজনে হ্যান্ডশেক করে হাতে এক রেখে বন্ধুত্ব শুরু হলো নতুন করে। আমরা তিনজন গাছের নিচে বসে গল্প করছিলাম। হঠাৎই অভি, মনি, তোমাদের আমি একটা কথা বলতে চাই। বলো, কি বলবে? বলছি যে কালকে আমার জন্মদিন, সো আমি চাই তোমরা দুজন যেন আমার জন্মদিনে উপস্থিত থাকো। আমি তো একটু ভাবনা জগতে চলে গেলাম। কালকে তো আমাকে আরেক জায়গায় যেতে হবে। না, রাইসাকে বারণ করে দিতে হবে। কি হলো, তোমরা যাবে না? আসলে আমি সরি, কালকে আমাকে একটা অনুষ্ঠানে যেতে হবে, সো আমি যেতে পারবো না। তুমি মনিকে নিয়ে যাও, নেক্সট কোনো অনুষ্ঠান হলে তোমাদের ওখানে যাব, কথা দিলাম। দেখলাম রাইসার মুখটা কালো হয়ে গেল। আচ্ছা মনি, বলছি কি তুমি রাইসার সাথে থাকবে? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। রাইসা মন খারাপ করো না, আমি তো বললাম পরবর্তীতে তোমাদের সাথে থাকবো। এবার দেখি, একটা হাসি দাও। এরপর রাইসার সাথে আমরা তিনজনে এসে উঠলাম। এসব আড্ডা দিতে দিতে ক্লাসের সময় হয়ে গেল। তারপর আমি 2টা ক্লাস করে রাইসার মনিকে বুঝিয়ে সুঝিয়ে চলে আসলাম বাসায়। আমি এসে সোজা বিছানায় শুয়ে পড়লাম।
যাক বাবা, অবশেষে এই ঝামেলাটা শেষ হয়েছে। এসব ভাবতে ভাবতে ঘড়িতে দেখলাম 12:30 বেজে গেছে। আমি অষ্টমী ঢুকে গোসল করে বের হয়ে নিচে গিয়ে আম্মু আর ভাইয়ের সাথে দুপুরে খাবারটা শেষ করে নিলাম। অভি, যা রেডি হয়ে নে। আমি উপরে গিয়ে একটু রেস্ট নিলাম। তারপর কিছু সময় শুয়ে থাকার পর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর নিচে গিয়ে দেখি আম্মু আর ভাই বসে আছে। তোরা যা, গাড়িতে গিয়ে বস, আমি আসছি। তারপর আমরা দুই ভাই মিলে গাড়িতে গিয়ে বসে আছি। কিছু সময় পর আম্মু আসলো। তারপর গাড়িটা সোজা মার্কেটের সামনে দাঁড় করালো। আমরা মার্কেটে ঢুকে অনেক কিছু কিনলাম। অনেক কিছু কেনাকাটার পর যখনই আমরা বাইরে আসতে যাব, তখনই পিছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিল। তাকিয়ে দেখি আঙ্কেল আপনি। আরে অভি, তোমরা এখানে? আরে আমরা তো কিছু কেনাকাটার জন্য আসলাম সবাই মিলে। কালকে আমার মেয়ের জন্মদিন তো, তাই ওকে নিয়ে ওর পছন্দ মতো কেনাকাটা করতে আসলাম। আর আমার মেয়ের দোকানে আছে, আমি ডাকছি, পরিচিত হয়ে নাও। না ঠিক আছে আঙ্কেল, একবার কালকে আসলে তখন দেখব। এখন একটু তাড়া আছে, আজকে আসি, ভালো থাকবেন। এই বলে আঙ্কেলকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে চললাম। আব্বু তুমি কোথায় যাচ্ছ? আরে তোকে একবার বলছি না, আমার বন্ধু ছিল অভি, আর ওর পরিবার মার্কেট করতে এসেছে। আচ্ছা যাই হোক, সব কিনছিস তো? তাহলে বের হয়ে পরিমা, বাসায় অনেক কাজ আছে। তোর আম্মু ফোন করছে। অভি নামটি শুনেই ভাবনা জগতে চলে গেল আঙ্কেলের মেয়ে। তারপর আঙ্কেল তার মেয়েকে নিয়ে বের হয়ে পড়ল। আমরা বাসায় এসে তো আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। খুব টায়ার্ড লাগতেছে। যাই হোক, এসব করতে করতে পুরো দিনটি কেটে গেল। তারপর খাওয়া দাওয়া করে রাতে ঘুমায় পড়লাম। কালকে আবার আব্বুকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতে হবে। সকালে খুব তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ পড়ে রেডি হয়ে ভাইয়ের রুমে গিয়ে ভাইকে রেডি করে নিচে এসেই আম্মু আমরা বের হচ্ছি। বাবা, সাবধানে যাইস, আর তোর আব্বু পৌঁছালে আমাকে ফোন করিস। ঠিক আছে আম্মু, আল্লাহ হাফেজ। এই বলে বের হয়ে পড়লাম আব্বুকে রিসিভ করার উদ্দেশ্যে। আমরা দুই ভাই গাড়িতে বসে আছি। অনেক সময় পর আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আব্বুর বিমান আসার সময় হয়ে গেছে। 10 মিনিট পর বিমান ল্যান্ড করলো। আরও কিছুক্ষণ পর দেখলাম আব্বু ভিতর থেকে বের হচ্ছে। আমার আগে ভাই গিয়ে সোজা আব্বুকে জড়িয়ে ধরলো। তারপর আব্বু ভাইকে বুকে টেনে নিল। আমি কাছে গিয়েই আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আব্বু, ভালো। অভি, দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে ওঠো। গাড়িতে ওঠার পর আমার ছোট বাবাটা শুয়ে গেছে কেন? বাবা, তুমি খাওয়া দাওয়া করো না নাকি? মেহেদি তো আব্বুকে পেয়ে কিছুই বলছে না, শুধু চুপ করে আছে, ভদ্র ও শান্ত ছেলের মতো। ও আম্মু তো বলেছে একটা ফোন করার জন্য, আম্মুকে জানিয়ে দেই। রিং হওয়ার পর আম্মু ফোন রিসিভ করে। কিরে, তোর আব্বু পৌঁছেছে? হ্যাঁ আম্মু, তুমি কোনো চিন্তা করো না, আমরা এখন গাড়িতে আছি। বাবা, সাবধানে আয়। এই বলে আম্মু ফোন কেটে দিল। তারপর 1 ঘন্টা পর আমরা বাসায় এসে পৌঁছালাম। আম্মু আব্বুকে দেখে তো একদম কান্না করে দিছে। প্রায় 2 বছর পর দেশে আসলো আব্বু। তার কাছে এসেই তুমি খাওয়া দাওয়া করো না, তুমি অনেক শুকিয়ে গেছো। কই শুকাইছি, দেখছো না খুব মোটা হয়ে গেছি। এবার তো আমার বউ ছেলেরা আছে, দেখবে আরও মোটা হয়ে যাব, কোনো চিন্তা করো না। তারপর ওইসব ঝামেলার পর খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। আমি রুমে গিয়ে একটু শুয়ে আছি। তারপর এইসব করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমাদের অনুষ্ঠানে যাওয়ার সময় হয়ে গেল। তারপরে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে ভাইকেও রেডি করে নিচে গিয়ে দেখি আব্বু আম্মু রেডি হয়ে আমাদের জন্য বসে আছে। বাহ, আমার ছেলে দুইটাকে পুরো রাজপুত্র মতো লাগছে তো। আমি আব্বুর কথা কিছুটা লজ্জা পেলাম। ধুর, কি যে বলো না, আজকে সব থেকে সুন্দর লাগছে আমাদের পিচ্চিকে। কি বলো তোমরা? একদম ঠিক। তোমরা এভাবে কথা বললে যাবে কখন? টাইম হয়ে গেছে। ঠিক বলছো অভি। মেহেদি, তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসো। তারপর আমরা সবাই মিলে গাড়িতে বসে পড়লাম। আব্বু আম্মু আসার পর বের হয়ে পড়লাম অনুষ্ঠানের উদ্দেশ্যে। আঙ্কেলদের বাসা আমাদের বাসা থেকে তেমন দূর না, তাই তাড়াতাড়ি এসে পৌঁছে গেলাম। আব্বু আম্মু ভিতরে গিয়ে তো আব্বু সোজা আঙ্কেলকে জড়িয়ে ধরলো। বাকি যে বলছো না, তুইও তো চেঞ্জ হয়ে গেছিস। ভাবি কেমন আছেন? ভালো। আপনি ভালো আছেন? জি ভালো। ভাই কেমন আছেন? ভালোই আছি। আপনারা সবাই ভালো আছেন? জি, আমরা সবাই ভালো আছি। ওরা সবাই সবার সাথে কথা বলছে। আমি এক কোনায় দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবছি কোন রঙ্গিলা যে আঙ্কেলের মেয়ে, তার সাথে নাকি আবার আমি খেলা করছি। অনেক সময় থাকার পর হঠাৎ আমার চোখটা ছাদের উপরে গেল। আমি যাদের দেখলাম আমি তো অবাক, এ কি করে হতে পারে? আমি আমার 2 চোখ ভালো করে ডলে দেখলাম, আবার ভুল দেখছি না তো, নাকি ঠিক দেখছি? তার মানে
ওই আঙ্কেলের মেয়ে। আপনারা নিশ্চয়ই কিছু বুঝতে পারছেন না, তাই না? আসলে উপরে মনি রাইসা দুজনে দাঁড়িয়ে রয়েছে। তাদের আমার চিন্তাও কষ্ট হচ্ছে, এত ময়দা মেখেছে। তারপর দেখলাম দুজনই নিচে নামতেছে। ওরা এখন আমাকে দেখেনি। ওরা দুজন নিচে নামার পর, মামনি, তোমাকে বলছি না আমার বন্ধু আসবে? ইনি হচ্ছে তোমার আঙ্কেল, আন্টি আর ওর ছোট ছেলে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো? আচ্ছা আপু, ওনার বড় ছেলে কই? সে আসেনি? ও হ্যাঁ, তোমরা তো এখনও আমার বড় ছেলের অভির সাথে পরিচয় হও নাই। ওয়েট, আমি ওকে ডাকছি। রাইসা ও মনি দুজনে অভি নামটা শুনে চিন্তিত যে কে এই অভি। তারপর, অভি এইদিকে আয় তো। আমি পিছন ফিরে তাকিয়েছিলাম, দেখলাম আব্বু ডাক দিছে। তারপর আমি যখন ওদের সামনে গিয়ে দাঁড়ালাম, ওরা তখন আমাকে দেখেনি। পিছন ফিরে কার সাথে যেন কথা বলছে। এবার যখনই আঙ্কেল ওদের ডাকলো, ওরা সামনের দিকে তাকালো। আর সাথে সাথেই তো অবাক, আমার নিজেকে কেমন যেন এলেন এলেন মনে হচ্ছে। কারণ ওরা যেভাবে তাকিয়ে আছে, ওদের মুখ দিয়ে তো কিছুই বের হচ্ছে না। হায়, আমি অভি। ওরা এখন আমার দিকে তাকিয়ে আছে, হয়তো আমাকে আশাই করেনি। তারপর, ও হ্যালো। এরপর তারা ভাবনার জগৎ থেকে এসেই, ও হ্যাঁ, আমি রাইসা, নাইস টু মিট ইউ। আমার কাছেও একটু নার্ভাস লাগছে। আমি কোনোদিনও ভাবিনি যে রাইসা আঙ্কেলের মেয়ে হবে। যাক, একদিকে ভালোই হয়েছে। হঠাৎই, হ্যালো অল গাইস, আজকে এই অনুষ্ঠানটি যেটার জন্য আয়োজন করা, তার কারণ হলো আমার একমাত্র মেয়ে রাইসার জন্মদিন, এর উদ্দেশ্য। সো আপনারা সবাই একটু এগিয়ে আসুন। তারপর সবাই এগিয়ে এসে রাইসা মোমবাতি ফু দিয়ে নেভানোর পরে সবাই একসাথে হ্যাপি বার্থডে বলে চিৎকার করতে লাগলো। এরপর রাইসা কেক কাটার পর কাকে যেন খুঁজছিল, বারবার এদিক ওদিক তাকাচ্ছিল। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম রাইসা মনির কানে কানে কী যেন বলল। এ মা, আবার দেখলাম মনি আব্বুকে কী যেন বলছে। আমি এসব দেখছিলাম। হঠাৎই অভি, আমি কাছে যাওয়ার পর, তুমি এত দূরে দূরে থাকো কেন? যাও, রায়সা তোমাকে ডাকছে। এরপর আমি রাইসার সামনে যাওয়ার পর রাইসা আমাকে এক টুকরো কেক নিয়ে আমার গালের সামনে ধরলো। এরপর আমি হালকা খেলাম। তারপর রাইসা এবার মনিকে কেক খাওয়ালো, একে একে সবাইকে খাওয়ালো। এরপর কিছুক্ষণ পর নাচ গান শুরু হলো। আমার কাছে এইসব জাস্ট বিরক্তকর। আমি এসব কিছু থেকে রেহাই পেতে ওপরে চলে গেলাম। কোন রুমটা খালি আছে সেটা দেখছিলাম আর ভাবছিলাম, কেক কাটার পর থেকে রাইসা আর মনিকে দেখতেছি না, গেল কোথায় ওরা? আর ওইদিকে সবাই এমনভাবে নাচ গান করতেছে, জাস্ট ফাও। আমি এসব ভাবতে ভাবতে দেখলাম একটা রুম খালি আছে। আমি সোজা গিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এরপর আমি পিছন ফিরে তাকিয়ে দেখি যে রাইসার মনি দুজনে একই রুমে কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর দুটোর মুখে শয়তানি হাসি। কি হলো? তোমরা এখানে? তো আমরা এখানে থাকবো না তো কে থাকবে বাবু? সরি, আমি ভুল করে মনে হয় চলে এলাম। এই বলে যখনই দরজা খুলতে যাব আর এগোতেই পারছি না। পিছন ফিরে দেখি দুই ডাইনি আমার শার্টের গলা ধরে আছে। কুত্তা, বিড়াল, হনুমান, বানর, তুই কি মনে করেছিস আমাদের হাত থেকে বাঁচতে পারবি? রাইসা হাসতে হাসতে আমার গাল টেনে বলল, আজ তুমি শেষ বাবু সোনা। এইসব কি হচ্ছে? তোমরা কি করছো? আসলে আমি নিজেও জানতাম না যে আঙ্কেলের মেয়ে রাইসা। আমি তোমাদের দুজনকে একসাথে দেখে অবাক। পুরোটা বলতেই পারলাম না। কি যেন আমার মুখের সামনে ক্লোরোফর্ম ধরলো, আর আমি তখন অজ্ঞান হয়ে গেলাম। এরপর আর কিচ্ছু মনে নেই। প্রায় আধ ঘন্টা পর যখন আমার জ্ঞান ফিরল, আমি তাকে দেখি যে আমাকে একটা চেয়ারে বেঁধে রেখেছে। আমি তো একটু অবাক হলাম, আমার হাত পা বাঁধা কেন? মা, সামনে তাকে দেখি আমার পুরো মুখে কালি। এসব কি ধরনের ফাজলামো? আমি তো কিছুই বুঝতেছি না। হঠাৎ কারো যেন হাসির আওয়াজ শুনলাম। সামনে দেখি মনি আর রাইসা। এসব কি হচ্ছে? তোমরা আমার সাথে এরকম করছো কেন? এটা তোমার শাস্তি। তুমি সব কিছু জানতা, তারপরেও আমাদের কিছু বলো নাই। আমি কিছুই জানতাম না। আমি তো মনে করেছিলাম আঙ্কেলের মেয়ে অন্য কেউ। তুমি যে আঙ্কেলের মেয়ে এটা আশা করিনি। চুপ, আমরা এত কিছু জানি না। এখন এই কালি নিয়ে সবার সামনে তোমাকে যেতে হবে। এসব কি বলছো? এভাবে না গেলে হয় না। দেখলাম তারা দুজনেই কি নিয়ে যেন একটা কথা বলছে। সেই কথাটা আমি ঠিক বুঝতেছি না। তারপর, ঠিক আছে, অন্য একটা রাস্তা তোমার জন্য খোলা আছে। তুমি যদি আমার এই কথাটা মানো, তাহলে তোমাকে এই কালি নিয়ে সবার যেতে হবে না। আমি ভাবলাম যে এখন ওদের শর্তটা মেনে নিতে হবে, না হলে আমি কালি নিয়ে নিচে গেলে তো আমার মান সম্মান সব শেষ। এসবে মনে মনে ভাবছিলাম। তারপর ওদের বললাম, ঠিক আছে, তোমাদের কি কথা বলো, আমি রাজি আছি। গুড বয়। কথাটা খুব ইজি, বেশি কঠিন না। কালকে সারাদিন সময় দিতে হবে আমাদের। আমরা একসাথে ঘুরবো।
আমি তোদের কথা শুনে অবাক। ওরা কি শুরু করেছে? আমার পকেট খালি করার ধান্দা? সমস্যা নাই শালিরা, ওয়েট, আমার একদিন সময় আসবে, সেই দিন বুঝবি আমার মধ্যে একটা অবুঝ ছেলের উপর নির্যাতন করেছিস। ঠিক আছে, তোমাদের শর্তে আমি রাজি আছি। এখন তাড়াতাড়ি বলো ওয়াশরুমটা কোথায়? অত উতলা হচ্ছ কেন? তোমার পেছনে। তারপর আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি ওরা দুজনে বসে বসে কি যেন গল্প করছে। আমি এসে বললাম, আমি যাই তাহলে। ওই কই যাচ্ছ? আসো আমাদের সাথে গল্প করো। হঠাৎই, অভি, অভি, কই তুই? এই তো আম্মু। আমার আওয়াজের কারণে আম্মু সরাসরি এই রুমে এসে দেখে আমি দাঁড়িয়ে আছি আর আয়সার মনে বসে আছে। অভি, তুই এখানে কি করিস? আম্মু, ওদের সাথে গল্প করছিলাম। ঠিক আছে, এখন তোর আব্বু ডাকছে, নিচে খেতে আয়। ঠিক আছে আম্মু, চলো। আমি তাড়াতাড়ি আম্মুর সাথে বের হয়ে পড়লাম রুম থেকে, না হলে এতক্ষণে আমার উপর ঘূর্ণিঝড় বয়ে যেত। যাক বাবা, বাঁচা গেল। আর এদিকে রাইসা আর মনি। ইস, আন্টির এখন আসার সময় হলো, ওর সাথে আরেকটু মজা করতে পারলাম না। আরে বাদ দে, বেচারাকে অনেক কষ্ট তো দিলাম, কি বলিস? এই বলে হাসাহাসি করছিল। আমি নিচে এসেই, কি, তোমাকে পাওয়া যায় না কেন? কোথায় থাকো তুমি? আসলে আব্বু উপরে রাইসা আর মনির সাথে গল্প করছিলাম। ঠিক আছে, এখন খেতে বসো। আমি খেতে বসা মাত্রই দেখলাম আমার সামন বরাবর রাইসা আর মনি খাওয়ার জন্য বসেছে। আমি ওদের দিকে তাকালাম মাত্র, এমা, দুজনে আমাকে চোখ মারলো। কি শয়তান মেয়ে রে! এবার খাওয়া দাওয়ার পর বিদায়ের পালা। হঠাৎ মনি, অভি, আমি তোমাদের সাথে চলে যাব, যদি কিছু মনে করো। আসলে আমি একা এত রাতে। ঠিক আছে, এটার জন্য বলতে হয় নাকি? তাহলে রাইসা, কালকে কলেজে দেখা হবে। আঙ্কেল আন্টি ভালো থাকবেন, আর রাইসাকে নিয়ে আমাদের বাসায় আসবেন। এই বলে তাদের বিদায় দিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে চললাম। মনি আমার সাথে সামনে বসেছে আর আব্বু আম্মু ভাই ওরা পেছনে। সরি অভি, আসলে তোমার সাথে এটা করতে চাইনি, সব রাইসার প্ল্যান। ও বলছে তোমার সাথে একটু মজা করে নেই, তাই আমিও। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। কি মেয়ে রে বাবা, যখন খুশি বিরক্ত করবে, যখন খুশি সরি বলবে। গল্প করতে করতে মনিদের বাসার সামনে চলে আসলাম। কি হলো, গাড়ি থামালে কেন? কেন মানে? তোমাদের বাসার সামনে চলে এসেছি। ও তাই তো, আমি ঠিক বুঝতে পারি নাই। আঙ্কেল আন্টি আসি তাহলে। অভি, আসি তাহলে, বাই। এই বলে মনি চলে গেল। তারপরে একটানে আমরা আমাদের বাসায় চলে আসলাম আর সবাই শুয়ে পড়লাম। সকালে ঘুমটা একটু দেরিতে ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4টা বেজে গেছে। আল্লাহ, আমি তো টাইম দেখে অবাক। তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে কলেজের জন্য রেডি হয়ে গিয়ে দেখি আব্বু আম্মু বসে আছে। ভাইটা মনে হয় এখনও ঘুমাচ্ছে। যাই হোক, আমি সরাসরি খাবার টেবিলে গিয়ে বসে সবার সাথে নাস্তা করে বের হয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। আমি কলেজে পৌঁছানোর পর দেখলাম এখনও কেউ আসেনি। আমি, রাইসা, মনি, কেউই না। আমি আমাদের আড্ডা দেওয়ার জায়গায় গিয়ে বসলাম। হঠাৎ একটা মেয়ে এসেই, হ্যালো ভাইয়া। হাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি ভালো। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম। আমি আওয়াজ শুনে পাশে তাকিয়ে দেখি যে মনি ওই মেয়েটাকে চড় মারলো। এই চড়টা তো ভালোই জোরেই মেরেছে, যার কারণে মেয়েটা চোখে পানি চলে আসলো। আমি সেটা ভালোভাবে দেখতে পাচ্ছি। ওই কোনোদিন ছেলে মানুষ দেখোস নাই? এভাবে কথা বলার অনুমতি তোকে কে দিয়েছে? আর মনির কথা শুনে অবাক, কি বলে এইসব? আসলে আপু, আমি ঠিক বুঝতে পারি নাই যে আপনি ওভাবে রেগে যাবেন। আমি তো জাস্ট ওনার নামটা। মনি আবার ওই মেয়েটাকে যখনই চড় মারতে যাবে তখন আমি ওর হাতটা ধরে বললাম, মনি, কি হচ্ছে এসব? তুমি সবসময় এমন করো কেন? আমি তোমার থেকে এই ধরনের কাজ কখনো আশা করিনি। ভাইয়া, আমার জন্য আপনারা ঝগড়া করবেন না, আমি চলে যাইতেছি। এই বলে মেয়েটা কান্না করতে করতে চলে গেল। মনি, এটা কি ধরনের বেয়াদবি? আজকে সারাদিন ঘুরতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার মুডটাই নষ্ট করে দিলে। আর আমার নামটা কেউ জিজ্ঞেস করতেই পারে, কিন্তু এর জন্য তোমার এত রিয়েক্ট করার কোনো মানে হয়? আসলে অভি। পুরোটা বলতেই পারলো না মনি। তার আগে রাইসা এসে, কি কথা চলছে আমাকে বাদে শুনি? পিছনে তাকে দেখে রাইসা, আরে রাইসা, তুমি কখন এলে? এইমাত্র আসলাম, কিন্তু তোমাদের দেখে মনে হয় কি একটা বিষয় নিয়ে ঝগড়া করছো। আরে না না, এমনি বলছিলাম যে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বিনা কারণে মানুষের গায়ে হাত তোলে। আমি এই কথাটি মনিকে উদ্দেশ্য করে বললাম। ও ঠিক বুঝতে পারছে, ওর চোখে পানিও চলে আসছে। ঠিক আছে, ওর ব্যবহারের জন্য এমন বোধ করছে, তাতে আমাদের কিছুই করার নেই। ঠিক আছে। যাই হোক, মনি, তোমার কি খবর? ভালো আছো তো? ভালো আছি, তুমি ভালো আছো? জি ভালো। তারপর আমরা 3জন মিলে আমাদের আড্ডা দেওয়ার স্থানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। মনির সাথে বেশি কথাই বলছি না, ওর প্রতি আমার এখনও খুব রাগ আছে। ও সেটা ঠিকই বুঝতে পারছে। আড্ডা দিতে দিতেই
বেল পড়ে গেল। তারপর আমরা ক্লাসে গিয়ে আমি সোজা রাইসার সাথে বসে পড়লাম। রাইসাকে দেখলাম আমার এমন ব্যবহারে অনেক অবাক হয়েছে, সাথে অনেক খুশি হয়েছে। কিন্তু এটাতে মনে একটু অবাক হয়েছে। হবারই কথা, ও একটু আগে যেটা করেছে ওটা বেয়াদবি হয়েছে। খামাখা মেয়েটা কষ্ট পেল। ওর তো চিন্তা করা উচিত ছিল যে ও আমার ছোট বোনের মতো। মনি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি রাইসার হাত ধরে কথা বলছি। এসব করতে করতে ক্লাস শেষ হয়ে গেল। এর মধ্যে মনিকে দেখলাম, ওর চোখে পানি জমে গেল। আসলে চাইটা কি? ধুর। ক্লাস থেকে বের হয়ে আমি মনিকে বললাম, মনি তুমি আজকে চলে যাও, আমার রাইসের সাথে একটা দরকারি কাজ ছিল। কি দরকার যা আমাকে বলা যাবে না? তোমাকে পরে সব বলবো, এখন তুমি যাও। এই রিক্সা। একটা রিক্সাওয়ালাকে ডাক দিলাম। তারপর আমি আর রাইসা রিক্সাতে উঠে গেলাম। আসলে আমি বোঝাতে চেয়েছিলাম যে কাউকে আঘাত করলে সেই বোঝে যে কষ্টটা কত। মনের উপর আমি শুধু একটা কারণে বিরক্ত, শুধু শুধু বেশি রিয়াক্ট করে, কিন্তু কেন করে তা জানি না। অফি, আমরা কোথায় যাচ্ছি? এই তো একটু সামনে যাচ্ছি। আর ওইদিকে মনি আমার এরকম ব্যবহার দেখে আর চোখের পানি ধরে রাখতে পারলো না। ও কান্না করতে করতে বাসায় গিয়ে ও রুমের সব কিছু ভেঙে ফেলেছে। এসব কাণ্ড দেখে মনির আব্বু আম্মু বেশ অবাক হলো। তারা ভাবছে যে মেয়েটা সবসময় হাসিখুশি থাকতো, আর কি এমন হয়েছে। তারা খুব চিন্তিত। তারপর তারা মনির রুমের সামনে গিয়ে বলল, মণিমা তোর কি হয়েছে? দরজাটা খোল। মনির মা, মনি তো দরজা খুলছে না, আবার খারাপ কিছু করে বসলো না তো? ধুর, তোমার কাছে সব সময় নেগেটিভ কথা। আমার মেয়ের কিছু হবে না, আমি জানি। ওয়েট, আমার মনে হয় ওকে এই পরিস্থিতিতে শান্ত করতে শুধু তার বন্ধুরা পারবে। কি বলো? তাহলে রাইসাকে ফোন দাও তাড়াতাড়ি। দিতেছি। এই বলে মনির আম্মু রাইসার কাছে ফোন দেওয়া মাত্রই রাইসা ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? না মা, ভালো নেই। কেন আন্টি, কি হয়েছে? সব কিছু আছে তো? তারপর সবকিছু রাইসাকে খুলে বলল মনির আম্মু। আচ্ছা আন্টি, আপনারা চিন্তা করবেন না, আমরা এক্ষুনি আসতেছি। কি হয়েছে রাইসা? রাইসা আমাকে সবকিছু বলার পর, কি বলো, আমি তোকে জাস্ট একটু কষ্ট দেওয়ার জন্য এসব করছি, কিন্তু এরকম করবে আমি ভাবতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন কথা না বলে চলো তাড়াতাড়ি। এবার রাইসা আর আমি চললাম মনিদের বাসায়। কিছু সময় পর ওদের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজানোর পর দেখলাম একটা লোক দরজা খুলে দিল। তারপর আমরা ভেতরে ঢোকা মাত্রই বলল, রাইসা তুমি এসেছো? দেখলাম একটা মহিলা, মনে হয় এটা মনির আম্মু। আচ্ছা, ওকে। দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। আন্টি, ও তো অফি, আমরা তিনজন খুব ভালো বন্ধু। কি, তুমি অভি? বাবা, তুমি আমার মেয়েটাকে বাঁচাও প্লিজ। আন্টি কি করছেন? আমরা ওর বন্ধু, ওর কিছু হবে না, আপনি চিন্তা করবেন না। মনি কোন রুমে আছে? তারপর মনির আম্মু আন্টির সাথে উপরে গিয়ে, এটা মনির রুম। আশা থেকে দরজা বন্ধ করে আছে। রুম থেকে জিনিসপত্র ভাঙার শব্দ শুনলাম। এই বলে আন্টি কান্না করছে। প্লিজ আন্টি, আপনি কান্না করবেন না, আমরা দেখছি। তারপর, মনি দরজা খুলো প্লিজ। মনি দরজা খুলো, কি হয়েছে তোমার? অনেক ডাকার পরও দরজা খুললো না। মনি, এবার কিন্তু আমি চলে যাচ্ছি, আর আসবো না। আমি যখনই চলে আসতে যাব তখন দেখলাম দরজা খুললো। এবার আমি রুমের ভিতরে গিয়ে তাকিয়ে তো অবাক। রুমের সব কিছু ভেঙে ফেলেছে একদম। হঠাৎ কে যেন আমাকে সে জড়িয়ে ধরলো। আমি তাকিয়ে দেখি যে মনি। কি হয়েছে মনি, তুমি এমন করছো কেন? কিছু না বলে শুধু কান্না করছে। আমি ওকে আমার থেকে সরিয়ে বললাম, আচ্ছা একটা কথা বলো তো, তোমার এরকম করার মানে কি? তোমার আমার সাথে এরকম ব্যবহারটা আমি ঠিক মেনে নিতে পারছিলাম না। আমার বুকটা ফেটে যাচ্ছিল। তখন আমি আসলে সত্যিই বুঝতে পারি নাই, তাই তো এত বড় শাস্তি পেতে হচ্ছে। চুপ, একদম চুপ, কথা বলবা না। এই সামান্য ব্যাপার নিয়ে কাঁদা লাগে নাকি? বোকা মেয়ে, দেখো তো একবার তোমার মা বাবার কি অবস্থা। ওনারা তোমার কেমন অবস্থা দেখে তো পাগল হয়ে যাচ্ছে। তুমি ওদের কথা চিন্তা করবা না একটু? ওয়েট, আসলে আমি তো কিছুই জানি না, আমাকে বলো তো কি হয়েছে। তারপর আমি কলেজ থেকে আসার পর থেকে যা যা হয়েছে সব খুলে বললাম সবাইকে। মনে তুমি এত বোকা কেন শুনি? তোমাকে জাস্ট বোঝানোর জন্য এটা করছে, আর তুমি? আসলে আমার মেয়েটাকে আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত ওর গায়ে হাত তুলিনি। ও একটু দুষ্টু, কিন্তু ওর মনটা খুব নরম। দেখেছো, এই সামান্য ব্যাপার নিয়ে আমাদের কত টেনশনে ফেলে দিল পাগলি মেয়ে। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার পাগল মেয়েকে ঠিক করতেছি। রাইসার কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম। তারপর আন্টি চলে গেল নিচে। মনি, ভেবেছিলাম তোমার সাথে একটু গল্প করবো আমরা, কিন্তু তুমি রুমের কি অবস্থা করে রেখেছো। সরি, আসলে আমি না ঠিক বুঝতে পারি নাই। 5 মিনিট ওয়েট করো, আমি সব ঠিক করে দিতেছি। তুমি একা পারবে নাকি? যাও তো রাইসা,
তুমি মনিকে একটু হেল্প করো। তারপর তারা দুজনে ভেতরে গিয়ে রুমটা পরিষ্কার করলো। আমি বাইরে দাঁড়িয়ে ভাবছিলাম মেয়েটার এত রাগ কোত্থেকে আসে। দূর এসে ভাবছিলাম, হঠাৎ এই যে হয়ে গেছে। দেখলাম রাইসা ভিতরে যাওয়ার জন্য ডাকছে। আমি ভিতরে গেলাম। বাহ, এত অল্প সময়ে রুমটা তো সুন্দরভাবে গুছিয়েছো। আসলে রাইসা না থাকলে তো আমি পারতাম না। হয়েছে, এবার কি বসতে পারি? এমা, তোমাকে বাধা দিচ্ছে কে? রাইসা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বসো। তারপর আমরা বসে আছি। হঠাৎ আবার মনে বলল, আচ্ছা, ভালো কথা, তোমরা যে আসছো এখনো তো নাস্তা পানি কিছু দেওয়া হয়নি। ওয়েট করো, আমি নিয়ে আসতেছি। এভাবে হাসছো কেন অভি? তো কি করব, আমরা কি এখানে এসেছি নাস্তা করার জন্য? না, তারপর তোমরা আমার বন্ধু, তোমরা আমাদের বাসায় ফার্স্ট এসেছো, তাই খালি মুখে চলে যাবা? শোনো মনি, আসলে আমাদের এখন খেতে মন চাচ্ছে না। আসলে আমরা একটু আড্ডা দিই, না হলে কিন্তু আমরা চলে যাচ্ছি। না না, ঠিক আছে। তারপর আমরা তিনজন মিলে কিছু সময় গল্প করে মনি থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে যাওয়ার পথে, বাবা মেয়েটা তো পাগলি, আগে তো জানতাম না। তুমি এটা না করলেও পারতে। রাইসা তুমিও? থাক থাক, আর কিছু বলতে হবে না। তারপর দুজনে হাঁটছি। হঠাৎ রাইসা বলল, অফি, আমাকে একটু আমাদের বাসা অবধি পৌঁছে দেবে? তুমি তো জানো আমাদের এখানে রাস্তাটা ভালো না। ঠিক আছে চলো। তারপর আমি রাইসাকে তাদের বাসায় দিয়ে আমি সোজা আমাদের বাসার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। দরজা খুললো আম্মু আর বলল, কিরে বাবা, আজকে এত দেরি হলো? আম্মার বলো না, অনেক ঝামেলা। ঝামেলা মানে কি হয়েছে? তারপর কি হয়েছে সব আম্মুকে বললাম। এত কিছু হয়ে গেল? কিন্তু তুই এটা না করলেও পারতি। ধুর আম্মু, তুমি শেষ পর্যন্ত। আচ্ছা বাদ দাও, ভাই আর আব্বু কোথায়? মেহেদি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তোর আব্বু শুয়ে আছে, তার নাকি মাথা ব্যথা করছে। ঠিক আছে আম্মু। কিন্তু তুই খাবি না? না আম্মু, বাইরে থেকে খেয়ে এসছি। এই বলে উপরে গিয়ে ফ্রেশ শুয়ে পড়লাম। একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ দেখলাম আমার মোবাইলে আলোটা জ্বলছে। আমি হাতে নিয়ে দেখে রাইসা ফোন করেছে। ফোন রিসিভ করার পর, হ্যালো অফি, কি করছো? ভালোভাবে বাসায় গেছো তো? এতগুলো কথা একসাথে বললে কোনটার উত্তর দেব? সরি, কি করছো? এই তো শুয়ে আছি। তুমি? সেম। আচ্ছা অফি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? না, কালকে কলেজে আসলে বলবো। এখন বলো, কি হলো, কথা বলছো না কেন? দূর, ফোনটাই কেটে গেল। রাইসা কি বলতে চাই আমাকে? কালকে গেলে বোঝা যাবে। এরপর আমি এফবিতে ঢুকে ফ্রেন্ডদের সাথে চ্যাটিং করছিলাম। এবার দেখলাম মনির নাম্বার দিয়ে কল আসলো। না, এদের জ্বালায় আর বাঁচি না। হ্যাঁ মনি বলো। কি করছো? শুয়ে আছি। তুমি? বসে আছি। খেয়েছো? তুমি? অভি, কালকে তোমাকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এখন বাই। এই বলে মনি আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। আমি তো অবাক, কি শুরু করেছে দুজনে। প্রথমে রাইসা, তারপর আবার মনি। এরা চায়টা কি? আমার তো মাথা ঘুরতেছে। ধুর, আমি এত কিছু না ভেবে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমার তো এখন ঘুমিয়ে আসছে না। আমার মনে একটা কথাই ঘুরতেছে এখন, মনি আর রাইসা এরা আমাকে কি এমন বলতে চায় যে ফোনে বলেনি। আমি এসব ভাবছিলাম। এসব ভাবতে ভাবতে রুম থেকে বেরোয় ছাদে চলে গেলাম। আমার একটা অভ্যাস হলো, আমার যখন মন খারাপ থাকে বা কোনো কিছু নিয়ে চিন্তা করি, তখন আমি ছাদে গিয়ে বসে থাকি। কারণ ছাদের পরিবেশটা ঠান্ডা, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ছাদে চলে এলাম। তারপর ছাদে এসে এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম 3টা তারা একসাথে। এটা কিভাবে হতে পারে? আমি তো এর আগে 3টা তারা একসাথে দেখিনি। মাঝের তারা খুব বড়, দেখতে অবশ্য ভালোই লাগছে, কিন্তু আমার কাছে কীরকম একটা অদ্ভুত ধরনের লাগছে। আরও কিছু সময় ছাদে থাকার পর নিচে নেমে এসে শুয়ে পড়লাম, না হলে সকালে আবার উঠতে দেরি হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুম লেগে গেছে বুঝতে পারিনি। যখন সকাল হলো দেখলাম মাত্র 7টা বাজে। আমি উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হলাম। তারপর কলেজের জন্য রেডি হয়ে যখনই নিচে নামতে যাব সিঁড়ি বেয়ে, তারপরেই পড়ে গেলাম। হয়তো ওদিন একটু বেশি ভেবেছি তাই। আরে আরে অভি, এটা কি করে হলো? দেখে শুনে হাঁটতে পারিস না? আমি মাথায় একটু ব্যথা পেলাম, মাথায় হাত দিয়ে বসে আছি। অভিরাবু, তুমি দেখো না আমার ছেলেটার কি হয়েছে। তারপর দেখলাম আম্মু আমার জন্য খানিকটুকু বরফ এনে বলল, বাবা, এটা তোর মাথায় দে, যে জায়গায় আঘাত পেয়েছিস ঠিক হয়ে যাবে। আব্বু আম্মু তোমরা তো চিন্তা করো না তো, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। আর ভাই কোথায়? সবাই মিলে নাস্তাটা সেরে নেই। না বাবা, তুই ঠিক নেই, এখনো মাথা ধরে আছিস। তুই বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি।
তারপর আম্মুর কথার উপর আর কিছুই বলতে পারিনি। আম্মু খাবার খাইয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি, খুব ভালো লাগছে। খাওয়ার পর আম্মু, আব্বু আমি বের হচ্ছি কলেজের জন্য। না না, তোকে এই শরীর নিয়ে কলেজে যেতে হবে না। আর আম্মু দেখছো না, তোমার ছেলে একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না। কিন্তু বাবা, তোকে তো আজকে কেন জানি আমার মন তোকে যেতে দিতে চাইছে না। আম্মু তুমি এসব বলছো? আব্বু আমি কিন্তু বের হচ্ছি। এই বলে বের হয়ে পড়লাম। বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছি। আম্মুর কথা শুনলাম না, কিন্তু আমার তো আজকে কলেজে যেতে হবে। একটু অন্যরকম লাগছে, খুব নার্ভাস লাগছে। এইসব ভাবতে ভাবতে কলেজে এসে দেখি রাইসা গাছের নিচে বসে আছে। ও মা, হাতে দেখলাম এক জোড়া ফুল। কিন্তু ফুল কেন? আমি কাছে গিয়ে বললাম, রাইসা কেমন আছো? এই তো ভালো, তুমি? সেম, কিন্তু কালকে আমাকে কি যেন বলতে চাইছিলে, এখন বলো। বলছি, কিন্তু তার আগে তুমি আমার সাথে ওই দিকটাই চলো তো। আচ্ছা ঠিক আছে চলো। তারপর আমি রাইসার একটু সামনে যাচ্ছি। হঠাৎ রাইসা হাঁটু গেড়ে বসে পড়ল। তুমি কি আমার পথ চলার সাথী হবে? তুমি কি আমার একসাথে ফুচকা খাওয়ার সাথী হবে? তুমি আমার সন্তানের আব্বু হবে? মনের গভীর থেকে তোমাকে বলছি অফি, আই লাভ ইউ অফি। আমি ওর এই ব্যবহারে একদম পাথরের মতো হয়ে গেলাম। মনে মনে আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। কিন্তু না, আমি তো কাউকে ভালোবাসতে পারবো না, এটা সম্ভব না। কারণ আমার বাবা মা তার কোন বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে সেই ছোটোবেলায়। আমি আমার বাবাকে খুব ভালোবাসি, তাকে আমি কষ্ট দিতে পারবো না। কি হলো, তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে না? সরি রাইসা, আমি কাউকে ভালোবাসতে পারবো না। এই পুরো কথা বলার আগেই রাইসা পিছন দিকে যেতে লাগলো। রাইসা শোনো আমার কথা। দেখলাম কান্না করতে করতে চলে গেল। আসলে আজকে এমন কিছু হবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। ক্যাম্পাসের এক কোণে চুপ করে বসে আছি। হঠাৎ পিছন থেকে কে যেন চোখ ধরলো আমার। কে? চিনতে পারছো না? আমার মনে হচ্ছে এটা মনি। না তো। তারপর যখনই আমার সামনে আসলো দেখলাম মনি। তুমি? আমি। অন্য কাউকে আশা করেছিলে নাকি? শোনো, তোমার যা বলো তাড়াতাড়ি বলো, আমার ভালো লাগছে না। ঠিক আছে বলছি, তুমি চোখ বন্ধ করো। ঠিক আছে করলাম, এবার বলো। আই লাভ ইউ অভি, লাভ ইউ সো মাচ। ডু ইউ লাভ মি প্লিজ? আমি চোখ করে দেখি মনিও সেম। আমার সামনে একটা ফুল এগিয়ে দিয়ে, এদের আজকে কি হলো বুঝলাম না। শেষ পর্যন্ত তুমি এই কথা বললে, তোমরা দুজনেই এক, আমি কাউকে চাই না। এই বলে হাঁটা ধরলাম। পেছন থেকে অনেক ডাক ছিল, কিন্তু আমি শুনিনি। কলেজ থেকে বের হয়ে আনমনে হাঁটছি। ওরা তো আমার বন্ধু, আমি তো ওদের বন্ধু ছাড়া কিছুই ভাবিনি, কিন্তু তারা আমার সাথে এমনটা করতে পারলো। আজকে আমার চোখ থেকে এমনিতে পানি বেরোচ্ছে। এসে ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে গেলাম বুঝতেই পারিনি। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দিকে একটা বাস, আর তারপরেই বাসটি আমাকে এক ধাক্কা দিয়ে চলে গেল। আমার শরীর রক্তে ভেসে গেছে, আমার চোখ বন্ধ হয়ে আসছে। পাশে একবার দেখলাম অনেক মানুষ জড়ো হয়ে আছে। এখন আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মা আমাকে আজকে আসতে বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। আম্মু, তোমার ছেলেকে মনে হয় আর দেখতে পাবে না, আমাকে ক্ষমা করে দিও। আমি কি আমার মাকে আর একবারও আম্মু বলে রাখতে পারবো না? আমার চোখ বন্ধ হয়ে আসছে। আর অন্যদিকে আম্মু। অভির বাবা, আমার ছেলেটা আজ এখনো আসছে না কেন? আমার কিন্তু মন কেমন জানি করছে। আমার ছেলের কিছু হয়নি তো? আরে কিছু হবে না তো, তুমি এত চিন্তা করো না। আব্বু যখন খবর দেখছে, সাথে আম্মু আছে। হঠাৎ RTV নিউজে দেখানো হচ্ছে ঢাকা সিটি কলেজের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গুরুতরভাবে, কিন্তু মানুষের ভিড়ের কারণে মুখ দেখানো যাচ্ছে না। ওগো, আমার মন মানছে না। কার অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার কেমন লাগছে। তুমি পুরো খবরটা তো শুনতে দিবা। হঠাৎ আব্বুর মোবাইলে কল আসলো। আব্বু যখনই কলটা রিসিভ করলো, এরপর যেটা শুনলো, আব্বুর হাত থেকে মোবাইলটা তো পড়ে গেল। কি হলো? তুমি কিছু বলছো না কেন? আমাদের অভি অ্যাক্সিডেন্ট করেছে। আম্মু একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। এই কি হয়েছে তোমার? চোখ খোলো প্লিজ। এরপর আব্বু পানি নিয়ে এসে আম্মু চোখে মুখে ছেটানোর পর দেখলো যে আম্মু চোখ খুলছে। হঠাৎ মেহেদি স্কুল থেকে এসে বলল, আম্মু, আব্বু তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? এরপর আম্মু ওকে জড়িয়ে ধরে আছে। কান্না তো থামছেই না, মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে। আর এদিকে আমাকে হসপিটালে নেওয়ার সময় সব নিউজ দেখানো হচ্ছে। রাইসা বাসায় গিয়ে বসে বসে কান্না করছিল। হঠাৎই তার আম্মু কান্না করতে করতে এসে বলল, মারে, সব শেষ হয়ে গেছে। রাইসার আম্মুকে হঠাৎ এভাবে কান্না করতে দেখে রাইসা বেশ অবাক হলো। কি হয়েছে আম্মু, তুমি কান্না করছো কেন? রাইসার আম্মুর মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। আম্মু কি হয়েছে আমাকে বলো। এবার রাইসার আম্মু সামনের দিকে তাকানোর জন্য বলছে। সামনের দিকে তাকিয়ে রাইসা দেখলো আর বলল,
না মা, এটা কখনোই হতে পারে না। আমি জানি এটা আমার অফি না, আমার অফির কিচ্ছু হতে পারে না। এ বলে রাইসা বাসা থেকে বের হয়ে সোজা আমাদের বাসায় এসে বলতে লাগলো, আন্টি আমার অফি কই? অত কিছু হয়নি তাই না? রাইসার এসব পাগলামো দেখে আব্বু আম্মুর কান্নার পরিমাণ আরও বেড়ে গেল। ও, আপনারা ভাবছেন রাইসা আমাদের বাড়িতে গিয়ে এমন কেন করছে? আসলে রাইসা এসে আমার বাবার বন্ধুর মেয়ে, যার সাথে আমার ছোটোবেলা থেকে বিয়ে ঠিক করা ছিল। আমরা দুজনে কেউই জানতাম না। যখন রাইসা রুমে বসে কান্না করছিল তখন তার মা তাকে সব বলে দেয়। তো চলুন এবার বর্তমানে ফেরা যাক। কি হলো? তোমরা বলছো না কেন আমার অফি কোথায়? ওকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। আর ওইদিকে মনি মনে মনে ভাবছে আজকে শহর থেকে চলে যাবে, এখানে থাকলেও আমাকে ছাড়া থাকতে পারবে না। ও সব কিছু নিয়ে যখনই বেরোতে যাবে তখনই মনির ফোনে একটা মেসেজ আসে, যে মেসেজটা ছিল এমন, যাওয়ার আগে অভিকে যেন খবর দিয়ে যায়। মনে এই মেসেজটা দেখে তার বুকে জ্বালাতন শুরু করে দেয়। সে ব্যাপারটা এখনও বুঝতে পারছে না। এবার ওর ফোনে একটা ভিডিও আসে। ভিডিওটি ওপেন করার পর ভিডিওটি দেখে তারপর অভি বলে চিৎকার করে সে নিচে পড়ে গেল। মনির এই অবস্থা দেখে তার মা একটা চিৎকার দিয়ে মনির নাম ধরে ডাকে। আর এদিকে আমাকে অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে। কিছুক্ষণ পর হাসপাতালে পৌঁছে যাওয়ার পর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। 5 মিনিট পর আব্বু, আম্মু, রাইসা, মনি সবাই হাসপাতালে এসে যায়। রাইসা, মনি আর আম্মু এই 3 জনকে সামলানো যাচ্ছে না। সবাই আমার অপারেশন থিয়েটারের বাইরে বসে কান্না করছে। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বের হয়। সরি, ওকে আমরা বাঁচাতে পারলাম না। ডাক্তার এই কথা বলা মাত্রই আম্মু এসে বলল, ওই কিসের ডক্টর তুই? আমার ছেলের কিছু হতে পারে না, আমার ছেলে বেঁচে আছে, আমি জানি। আরে আরে কি করছেন? আমরা তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করলাম, কিন্তু ওকে এখানে আনতে অনেক দেরি হয়ে গেছে আর প্রচুর রক্ত বের হয়ে গেছে, তাই আমরা পারি নাই, মাফ করবেন। এই বলে ডক্টর চলে গেল। এরপর পুরো হাসপাতালে একটা কান্নার রোল শুরু হয়ে গেল। সবারই একই অবস্থা। পাশে থাকা একটা নার্স, ওনার চোখ থেকে এমনিতে পানি বেরোচ্ছে। সবাই একদম মূর্তির মতো চুপ হয়ে আছে, কারো মুখ থেকে কোনো কথা নেই। 2 ঘন্টা পর হঠাৎ আব্বু ডাক্তারকে ডেকে বলে, আমাদের ছেলের লাশটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। ঠিক আছে, আমাদের সাথে আসেন। এরপর ডাক্তার আমার লাশ নেওয়ার জন্য ওয়ার্ড বয়কে বলল, সেলিম, লাশটাকে শনাক্ত করে মর্গ থেকে নিয়ে আসো তো। সে যখনই আমার লাশকে আনতে যাবে তখনই রুমে ঢুকে দেখে যে লাশ নেই। এরপর সেলিম দৌড়ে বাইরে এসে বলল, স্যার স্যার, কি হয়েছে? লাশ কই? আর তুমি চিল্লাচ্ছ কেন? লাশ তো নেই। নেই মানে? কি পাগলের মতো কথা বলতেছো? লাশ কোথায় গেছে? লাশ তো আর হেঁটে হেঁটে কোথাও যেতে পারে না। ডাক্তার, আমার ছেলের লাশটা কই? তাড়াতাড়ি ওর লাশটাকে আমাদের কাছে ফিরিয়ে দেন, না হলে কিন্তু আপনার ভালো হবে না, আপনাদের সবাইকে দেখে ছাড়বো। এই খবর যখন আম্মু শুনেছে যে লাশ নেই, দেখেছো অভিরাব্বু, আমি বলছি না আমার ছেলে বেঁচে আছে, দেখছো তোমরা, আমার কথা সত্য হয়েছে। এই খবরটি শুনে সবাই অবাক হয়ে গেছে। এটা কি করে হতে পারে? রাইসার মনে তো এগুলো শুনে বেহুশ হয়ে পড়ে আছে। আমার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবর শুনে তো সবাই অবাক। সবাই ভাবছে একজন মরে যাওয়া মানুষ কীভাবে কোথাও যেতে পারে। এদিকে আমি হাসপাতাল থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবছি আমি আর এদের মাঝে থাকবই না, অনেক দূরে চলে যাব। একদিকে আব্বু মোর বিয়ে তার বন্ধুর কোনো মেয়ের সাথে ঠিক করেছে, আর অন্যদিকে রাইসা মনে প্রবেশ করে বসলো। আমি এগুলো ঠিক নিতে পারছি না, মাথাটা খুব ব্যথা করছে। ও, আপনারা তো কিছুই বুঝিনি তাই না? আমি অপারেশনের পর বেঁচে ছিলাম। ডাক্তারকে আমি বলেছি তিনি যেন সবাইকে বলেন যে আমি মারা গেছি। সে প্রথমে রাজি না হলেও আমার অনেক রিকোয়েস্টের কারণে শেষ পর্যন্ত রাজি হয়। এখন চলুন বাস্তবে ফেরা যাক। আমার মাথায় ব্যান্ডেজ করা, আমার পুরো শরীর যেন অবশ হয়ে আছে। আমি ঠিকমতো হাঁটতে পারছি না, মাথা ঝিমঝিম করছে। এই অবস্থাতে আমি ধীরে ধীরে রাস্তা পার হচ্ছি। হঠাৎই সামনে তাকাতেই একটা সিএনজির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। আর ওইদিকে হাসপাতালে দেখেন, আমরা তো অপারেশন করার পর থিয়েটার থেকে চলে গেছি। এখানে আপনারা তো সবাই রুমের সামনে ছিলেন। সো একটা লাশ কি করে আপনাদের সামনে থেকে হেঁটে যেতে পারে? এটা তো অসম্ভব। তাহলে আমাদের ছেলের লাশটা কি কেউ চুরি করে নিয়ে গেছে? আমরা কি আমাদের ছেলের শেষ দাফনটা করতে পারলাম না? এই বলে আব্বু কান্না করতে করতে নিচে বসে পড়ল। 5 মাস পর। সুমন, তুমি ঠিক মতো হাঁটতে পারছো না, তারপরে কেন বের হয়েছো? আরে কি বলো, দেখো তো আমি কি সুন্দর করে হাঁটতে পারছি। এই তো এখন পড়ে যেতে, আমি না ধরলে তোমাকে নিয়ে আর পারি না। আচ্ছা চলো, আব্বু মনে হয় ডাকছে। ঠিক আছে চলো। তারপর সুমাইয়া সুমনকে নিয়ে বাসায় যাওয়ার পর, কিরে মা, সুমনকে নিয়ে কোথায় গেছিস? আর বলো না আব্বু, তোমাদের জামাইটাকে নিয়ে আমি আর পারি না।
কতবার নিষেধ করার পরও আমার কথা শোনেনি, দেখেছো এখনই পড়ে গেছে, মনে হয় ব্যথা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, জামাইকে এখন তো রুমে নিয়ে যা, আর পায়ে একটু মালিশ করে দিস। এই যে স্যার, চলেন। তারপর সুমন সুমাইয়ের সাথে তার রুমে ঢুকে, সুমন এখন ভালো ছেলের মতো সোজা হয়ে শুয়ে পড়ো। তো এমা, দিনে দুপুরে তুমি আমাকে শুতে বলছো কেন? তোকে শুতে বলছি না? এই তো চলে আসছি আমি, তুমি থাকো 1 মিনিট। এই বলে সুমাইয়া রুম থেকে বের হয়ে গেল। আর সুমন ভাবছে যে সুমাইয়া হঠাৎ কোথায় গেল। 2 মিনিট পর সুমাইয়া ভেতরে আসলো। সুমন তাকিয়ে দেখেছে মালিশ করা সব কিছু নিয়ে সুমাইয়ের রুমে ঢুকলো। সময় এগুলো দিয়ে কি করবে? কেন, তোমার পায়ে মালিশ করে দেব। এমা, এগুলো দিয়ে মালিশ করলে তো আমি মরে যাব। কুত্তা হনুমান, তোকে চুপ থাকতে বলছি না? হঠাৎ সুমন অনুভব করলো সুমাইয়া তার পাটাকে মালিশ করে দিচ্ছে। ছি, এসব কি করছো সুমাইয়া? সুমনের এরকম ব্যবহারে সুমাইয়া অবাক হলো। কি করছি মানে? আমার বরের পা মালিশ করছি। কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি। হয় নাই, তবে হবে তো সামনের মাসে। আমার ফিউচার বরের সেবা যত্ন করছি। আর কোনো কথা বলবে না, চুপটি করে শুয়ে থাকো। সুমন ভাবতেছে এরকম মেয়ে আর আছে নাকি, কে জানে, পাগলি একটা। মালিশ শেষ হওয়ার পর সুমাইয়া সুমনকে নিজের হাতে খাইয়ে দেয়। তারপর ওষুধ খাওয়ানোর পর, শোনো এবার একটু ঘুমাও। আমার ঘুমাচ্ছে না তো। আচ্ছা, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না, তুমিও আমার পাশে এসে শুয়ে পড়ো। ঠিক আছে, পাগল ছেলে। এরপর সুমন সুমাইয়াকে হাত বুলিয়ে দিতে দিতে সুমনের যে কখন ঘুম আসছে সে নিজেও জানে না। যখন সুমনের ঘুম ভাঙলো তাকে দেখে সুমাইয়া সুমনের বুকে শুয়ে আছে। সুমন তাড়াহুড়ো করে সুমাইয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে সাথে সাথে সুমাইয়ের ঘুমটা ভেঙে যায়। কি হলো সুমন, এমন করছো কেন? তুমি এখানে কেন? আমার বরের বুকে আমি থাকবো না তো কে থাকবে শুনি? আমাদের তো এখনো বিয়ে হয়নি। তাহলে? সুমাইয়া যখন কিছু বলতে যাবে দরজার ওপাশ থেকে সুমাইয়ের আব্বু বলল, সুমাইয়া মা, একটু এদিকে আয় তো। তারপর সুমাইয়া কাছে গিয়ে দরজা খোলে। কি হলো আব্বু? সুমন কি ঘুমাচ্ছে? এতক্ষণ ঘুমাইছিল, এখন ঘুম থেকে উঠে গেছে। আচ্ছা, আজকে তো ডাক্তার ফোন করেছে আমাদের হাসপাতালে যাওয়ার জন্য। ঠিক আছে, তবে সুমনকে নিয়ে যাব। নিয়ে যাব, সমস্যা নেই। তারপর সবাই মিলে রেডি হয়ে তারা হাসপাতালে যায়। চৌধুরী সাহেব, আমার সাথে এদিকে আসেন। ডক্টর, ছেলেটির এখন কি খবর, ভালো আছে তো? দেখেন, ওকে আমরা বাঁচিয়ে তো নিয়েছি ঠিক, কিন্তু ওর এতদিন এই অবস্থায় থাকা এবং মাথার আঘাত খাওয়ার কারণে ছেলেটির স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ওর নামটা পর্যন্ত মনে নেই। কি বলেন এইসব? আচ্ছা, আপনি আমার সাথে কেবিনে আসেন। এরপর চৌধুরী সাহেব কেবিনে ঢুকে দেখেছে ছেলেটা শুয়ে আছে চোখ বন্ধ করে। চৌধুরী সাহেব ভাবতেছে এত সুন্দর ছেলেটার এই অবস্থা কি করে হলো, ওর কি মা বাবা নেই? ওনার চোখে পানি চলে আসলো। চৌধুরী সাহেব ছেলেটির মাথায় হাত দেওয়া মাত্র ছেলেটির ঘুম ভেঙে যায়। তারপর, কি আপনারা আর আমি এখানে কি করছি, এটা কোন জায়গা? একটু শান্ত হও, ওনারা তোমার বাড়ির লোক। ও, ওনারা আমার বাড়ির লোক, কিন্তু আমি কে? আমি কেন কোনো কিছু মনে করতে পারছি না? একটু চেষ্টা করো, বলার চেষ্টা করো। তোমার নাম কি বাবা, মনে করার চেষ্টা করো। আমার মাথা ব্যথা করছে, আমার কিছু মনে পড়ছে না। চৌধুরী সাহেব, আপনারা আমার সাথে আসেন। এরপর সবাই ডক্টরের কেবিনে ঢুকে। বসেন প্লিজ। এরপর সবাই বসার পর, আপনাদের এখানে আনার কারণ হলো ছেলেটি এখন সুস্থ আছে, তবে ওর আগে অতীতের কিছু মনে নেই। বলছি যে ও যদি এখানে থাকে তাহলে আরও সব সময় এইসব নিয়ে ভাববে, এতে ওর বড় ধরনের সমস্যা হতে পারে। তাই ওকে সব সময় হাসি খুশির মাঝে রাখলে ঠিক হয়ে যেতে পারে। ডক্টর ঠিক বলেছে, ওকে আমাদের বাসায় নিয়ে যাই, তাহলে ঠিক হয়ে যাবে। কি বলো আব্বু? মা, তুই যেটা ভালো মনে করিস ওইটাই কর। তারপর সবাই মিলে ছেলেটিকে হাসপাতাল থেকে তাদের বাসায় নিয়ে আসে। এরপর ছেলেটিকে একটা রুমে ঘুমানোর জন্য দেওয়া হয়। হঠাৎ সুমাইয়ের আব্বু সুমাকে ডাক দেন, সাথে সুমনও আছে। বলছি কি মা, ছেলেটাকে দেখ, কি মায়াবী তাই না? ওর শরীর এখন ভালো নেই, তাই একটা অনুষ্ঠান করলে ওর মন ফ্রেশ হয়ে যাবে। কি বলিস তুই? ঠিক বলেছ আব্বু, ওর চেহারাটা অনেক মায়াবী, আমার খুব ভালো লাগছে। তাই ও এখন থেকে আমার ভাই। আমার কোনো ভাই নেই তো, আজ থেকে ও আমার বড় ভাই। তুই ভাই হলে আমি কি, আমি ওর আব্বু হব। তারপর সবাই যার যার রুমে চলে গেল। সকালে ছেলেটির ঘুম ভাঙার পর দেখে যে ও একটা রুমে শুয়ে আছে। হঠাৎ ছেলেটি রুম থেকে বের হয়ে দেখে সবাই নিচে বসে আছে। সুমাইয়া, সুমন,
চৌধুরী সাহেব। হঠাৎ সুমাইয়ের নজর ছেলেটির উপর গেল। আরে ভাইয়া, এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাবা, তোমার কি শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি, কিন্তু হঠাৎ মাথাটা একটু ব্যথা করছে। আমি ভাবছি মেয়েটি আমাকে ভাই বলে ডাকতেছে কেন? তাহলে কি ও আমার বোন? আচ্ছা, ওর কাছে জিজ্ঞাসা করি। আচ্ছা, তুমি কি আমার বোন? ভাইয়া, আমি তোর বোন। ও তোমার বোন? তাহলে আমি কি হই তোমার, বলো তো? তাহলে আপনি আমার আব্বু? এই তো, গুড বয়, আমি তোমার আব্বু হব। আচ্ছা, ইনি কে? ইনাকে তো চিনলাম না। সুমনকে উদ্দেশ্য করে বললাম, আমি তোমার দুলা ভাই, সুমাইয়ার বর। আপু, তোমার বিয়ে হয়ে গেছে? আচ্ছা, আমার নাম কি? সবাই চুপ হয়ে ভাবতেছে। আসলেই তো, আমার নামটা কি? হঠাৎ সুমাইয়া, ভাইয়া, তোর নাম তো নীল। ও নীল, তাহলে আমার নাম নীল। আচ্ছা, তোমরা কথা বলতে বলতে খাওয়ার কথা ভুলেই গেছো। আর নীল ভাইয়া, তুমি এত কিছু না বলে খাওয়া শুরু করো তো। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিল। এরপর চৌধুরী সাহেব যেটা বলল তা শুনে আমি মাথা ব্যথার কারণে অজ্ঞান হয়ে নিচে পড়ে যাই। এরপর সুমাইয়া আমার দিকে তাকিয়ে ভাইয়া বলে চিৎকার দিল। তখন সবাই পাশে তাকিয়ে দেখে যে আমি নিচে পড়ে আছি। সুমাইয়ার চিৎকারের কারণে চৌধুরী সাহেব আমাকে সে ধরে বলল, নীল বাবা, তোমার কি হয়েছে? চোখ খোলো বাবা, কি হয়েছে? তখন আর কোনো উপায় না পেয়ে ডাক্তারকে ফোন করলো। তারপর ডক্টর এসে, কি হয়েছে ওর চৌধুরী সাহেব? আসলে আমরা সুমাইয়া সুমনের বিয়ের ব্যাপারে কথা বলছিলাম। তখন আমি বলেছি যে আমার ভাগ্নি রাইসা আসবে। এই কথা বলা মাত্রই ওর মাথাটা ঘুরে গেল। আচ্ছা, আপনারা আমাকে একটু দেখতে দেন। তারপর ডক্টর আমাকে দেখার পর, চৌধুরী সাহেব, ওকে দেখার পর যা বুঝলাম, ও এই নামে হয়তো খুব ভালোভাবেই কাউকে চেনে, তাই এই নামটি শোনার কারণে মাথায় বেশি প্রেশার পড়েছে আর ও জ্ঞান হারিয়েছে। সাধারণত এই ধরনের রোগীর এরকম হয়। আপনারা চিন্তা করবেন না, ওকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন। এর আগে যে ওষুধগুলো দিয়েছি ওগুলো নিয়মিত খাওয়াবেন। ডাক্তার চলে যাওয়ার পর চৌধুরী সাহেব চিন্তিত হয়ে বসে আছে আর সুমাইয়া কান্না করছিল। সুমাইয়া, এত চিন্তা করো না। নীল আমাদের সাথে থাকলে হাসি খুশি থাকবে, আর হাসি খুশি থাকলে এমনিতেই ঠিক হয়ে যাবে। তখন আমার জ্ঞান ফিরে আসে। হঠাৎ আমি বললাম, আমি কোথায় এখন? সবাই তাকিয়ে দেখে যে আমার জ্ঞান ফিরেছে। ভাইয়া, তুই ঠিক আছিস তো? সুমাইয়া আমার হাত ধরেই, আসলে আমার কিছু মনে পড়ছে না তখন কি হয়েছিল। তারপর সুমাইয়া আমাকে আমার রুমে নিয়ে যায়। ভাইয়া, তুমি শুয়ে থাকো, কিছু দরকার হলে আমাকে বলো, কেমন? এই বলে সুমাইয়া চলে গেল। এভাবে কাটছিল দিন। আর ওইদিকে, আম্মু চলো না, এভাবে কি চুপ করে বসে থাকা যায়? তুমি এত চিন্তা করছো কেন? আমি জানি তোমার ছেলে তোমার কাছে একদিন না একদিন ঠিকই ফিরে আসবে। রাইসামা, তুমি যে কেন এভাবে পড়ে আছো? আমার ছেলে আমাদের ছেড়ে চলে গেছে অজানা দেশে, আর চাইলেও ফিরবে না। ওই চুপ, একদম চুপ। আমার ছেলে আমার কাছে আসবে, আমি জানি। আম্মু, আমার অফি আমার কাছে আসবে। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, এটা আমার শ্বশুর বাড়ি। তারপর আব্বু ওদের সাথে আর না পেরে উঠে চলে গেছে। এভাবেই ওদের দিনকাল কাটছিল। 10 দিন পর, ভাইয়া, আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসবে, আর তুমি এখনো এখানে এভাবে বসে আছো? ধুর পাগলি, ওয়াশরুমে সুমন আছে, তুই যা, আমরা আসতেছি। এরপর সময় চলে যাওয়ার পর সুমন হলো তোমার, এই তো শালাবাবু আর একটু। এবার আমি আর সুমন রেডি হয়ে নিচে গিয়ে তো অবাক, কারণ বাড়িতে কত মেহমান। আজকে খুব ভালো লাগছে আমার আর সুমনের কাছে। আরে আরে রাইসা, যে কেমন আছিস রে পাগলি? এই তো আল্লাহ রাখছে। তো দুলাভাই কোথায়? এই তো আছে ভাইয়ার সাথে। ভাইয়ার সাথে মানে? তোর যে কোনো ভাইয়া আছে? কই, আগে তো সেটা জানতাম না। আরে এটা অনেক বড় কথা, তাকে পরে সব খুলে বলবো। ও হ্যাঁ, এতক্ষণ শুধু শুধু বকবক করতেছি। দাঁড়া, তোকে আমার ভাইয়ার সাথে পরিচয় করিয়ে দিই। কই তোর ভাইয়া? ওই যে ওখানে দাঁড়িয়ে আছে কালো পাঞ্জাবি পরে। রাইসা আমার পিছনের দিকটা দেখে কেমন যেন লাগছে, মনে হচ্ছে যে সে আমাকে চেনে। বুক কাঁপতে শুরু করলো। ও যতই কাছে আসছে ততই এক্সাইটেড হয়ে উঠছে। ভাইয়া ভাইয়া বলে যখন ডাকলো, আমি পিছন ফিরে ঘোরা মাত্রই রাইসা উত্তেজিত হয়ে আমাকে দেখা মাত্রই রাইসা মাথা ঘুরে নিচে পড়ে যায়। আর সাথে সাথে সুমাইয়া রাইসা বলে একটি চিৎকার দিল। এই চিৎকারের আওয়াজে সবাই পিছন ফিরে দেখে রাইসা অজ্ঞান হয়ে পড়ে আছে। রাইসা, তোর কি হলো? চোখ খোল প্লিজ রাইসা। এই রাইসা। সবাই বলে কান্না শুরু করলো। আর অন্যদিকে আমি রাইসাকে দেখা মাত্রই আমার মাথা ব্যথার পরিমাণটারও বেড়ে গেল। আমি মাথায় হাত দিয়ে বসে আছি।
সুমাইয়া মা, তুই শান্ত হ, আমি ডাক্তারকে ডেকে আনছি, রাইসার কিচ্ছু হবে না। 10 মিনিট পর ডাক্তার এসে তারপর ডক্টর চেক আপ করে। আসলে ডাক্তার, রাইসা নীলকে দেখা মাত্রই মাথা ঘুরে গেল, এমন কেন হয়েছে দেখেন তো একটু। বলে বিদায় নিয়ে চলে গেল। আর আমি মাথায় হাত দিয়ে বসে আছি, আমার মাথা খুব ব্যথা করছে। নীল, তোমার কি সমস্যা আছে আমাকে বলো। আমি মাথা ব্যথার কারণে কিছু বলতে পারছি না। আর এদিকে সুমাইয়া ভাবছে, রাইসা কি নীল ভাইকে চিনে? হঠাৎ নীল ভাইকে দেখে এরকম হলো কেন ওর? হঠাৎ রাইসা, অভি, অভি কোথায় তুমি? রাইসা, তোর জ্ঞান ফিরেছে? কি হয়েছে? তখন তুই ভাইয়াকে দেখে এরকম করলি কেন? অভি কোথায় এখন? ও কই? আমাকে ওর কাছে নিয়ে চলো প্লিজ। বলেই কান্না করছিল। কেন? কে অভি? তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। তোর ভাইয়া মানে? তুই যাকে তোর ভাইয়া বলেছিলি, আমার অভি। মানে আমার ভাইয়া তোর অভি? কিন্তু ওর নাম তো নীল। এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতেছি না। তোর বোঝার দরকার নেই, আগে ওর কাছে আমাকে নিয়ে চল প্লিজ। এই বলে রাইসা কান্না করছিল সুমাইয়ের হাত ধরে। সুমাইয়া রাইসার সব পাগলামো দেখে রাইসাকে আমার কাছে নিয়ে এলো। আমি তখনও মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমার মাথায় কেমন যেন ব্যথায় কমছেই না। রাইসাকে আমার খুব চেনা চেনা লাগছিল। হঠাৎ রাইসা এক দৌড়ে এসে আমাকে জোরে ধরে বলতে লাগলো, অভি, এতদিন কোথায় ছিলে তুমি? জানো আমাদের কত কষ্ট হয়েছে। সবাই বলছে তুমি মারা গেছো, কিন্তু আমি আর আম্মু বিশ্বাস করি নাই। সত্যি আমার বিশ্বাস ছিল তুমি মারা যাওনি। আমি এখনো পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আম্মু তো তোমার জন্য রাতে ঘুম নাই, ঠিক মতো খাওয়া দাওয়াও করে না। খুব ভেঙে পড়েছিলাম আমরা। রাইসা আমাকে জোরে ধরে কান্না করছে। আরে কি করছেন ছাড়েন, আপনাকে দেখে আমার মাথা ব্যথার পরিমাণটা বেড়ে গেছে। মনে হচ্ছে আমি আপনাকে কোথাও যেন দেখেছি। রাইসা আমার কথা শুনে আমাকে ছেড়ে অবাক চোখে তাকিয়ে আছে। কি বলছো অভি এইসব? রাইসা চোখের পানি থামছে না। হঠাৎ সুমাইয়া বলে উঠলো, রাইসা, আমি তোকে বুঝিয়ে বলছি, আমাকে 5 মিনিট সময় দে। তারপর রাইসা আর আমাকে এক জায়গায় বসায় সুমাইয়া। রাইসা আর আমাকে প্রথম থেকে কি ঘটেছে সব কিছু খুলে বলল। রাইসা তো সব শুনে অবাক, ভাবছে কিভাবে কত কিছু হয়ে গেল, অথচ ওরা কিছুই জানলো না। আঙ্কেল, ওর যাই হোক না কেন, আমি যখন ওকে ফিরে পেয়েছি আমি আর ওকে হারাতে চাই না। এই বলে কান্না করছিল রাইসা। ঠিক আছে, তুমি টেনশন করো না, তোমার অভি তোমার কাছেই থাকবে। রাইসা, এখন তুই যা, গিয়ে ভাইয়ার পাশে বস, দেখ ওকে কিছু মনে করাতে পারিস কিনা। আপনি আবার আমার কাছে আসছেন কেন? আপনাকে বলছি না আমি আপনাকে চিনি না। আপনাকে দেখলে আমার মাথা ব্যথা করে। চলে যান আপনি এখান থেকে। রাইসা কান্না করছে। অভি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার রাইসা। কি প্লিজ আপনি কান্না করবেন না। আপনার কান্না দেখে আমার একদমই ভালো লাগছে না। আমার মাথাটা ব্যথা করছে। প্লিজ আমাকে একটু একা থাকতে দেন। রাইসা, ভাইয়াকে আমি একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি, তাহলে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে, কেমন? এই বলে সুমাইয়া আমাকে ধরে রুমে নিয়ে আসছিল। পেছনে রাইসাও আছে। ভাইয়া, তুমি এখানে শুয়ে পড়ো, একটু রেস্ট নাও। আমি সুমাইয়ার কথা মতো শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার ঘুম চলে আসলো। সুমাইয়া বোন, তোকে কি বলে ধন্যবাদ দেব আমার জানা নেই, কিন্তু সত্য কথা যে তোর এই উপকারের জন্য এই পরিবার বেঁচে গেল। বিশ্বাস কর, আমরা সবাই অনেক ভেঙে পড়েছিলাম। ধর পাগলি, আমরা বন্ধু, তাই না? আর এই বন্ধুত্বের মাঝে নো সরি, নো থ্যাঙ্কস। সো বন্ধুর জন্য এতটুকু তো কিছুই নয়। তার চেয়ে বড় কথা, আমি তো জানতামই না যে তুই ওকে চিনিস। রাইসের সময়কে জোরে ধরে কান্না শুরু করে দিল। ওদের কর্মকাণ্ডগুলো দেখে সব মেহমান তো অবাক হয়ে আছে। তারা ভাবতেছে এতটা ভালোবাসা কখনো দেখেনি কেউ। এরপর ভালোভাবে অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে রাইসা ঘড়িতে দেখে রাত 1টা বাজে। এত রাতে রাস্তায় বের হলে খারাপ কিছু হতে পারে। দেশটা তো জানোয়ার দিয়ে পুরো ভরে গেছে। কয়েকদিন পরপরই শোনা যায় আজ এ মেয়ে তো কাল ওই বোন ধর্ষিত হচ্ছে। এই জানোয়ারগুলো প্রতিবন্ধী বাচ্চা কাউকেই ছাড়ে না। সরি গল্পের মাঝে এগুলো বলার জন্য। তারপর রাইসা, সুমাইয়া একটু এদিকে আয় তো। বোন, তোকে একটা কথা বলতে চাই। মানে কথাটা হলো। থাক থাক, আমি বুঝতে পারছি। যা ভাইয়া, এখন ঘুমাচ্ছি, তুই যা রুমে। ধন্যবাদ রে। এই বলে রাইসা আমার রুমে ঢুকে আমাকে দেখে আবার কান্না শুরু করে দিল আর বলল, আমার বাবুটা কত শুকায় গেছে। এরপর রাইসা কান্না করতে করতে আমায় জড়িয়ে ধরে আমার বুকে শুয়ে পড়ে। সকালে উঠে দেখি যে রাইসা আমার বুকে শুয়ে আছে। কি আপনি আমার রুমে কেন, আর আমার বুকে শুয়ে আছেন কেন? আমার বরের বুকে আমি থাকবো না তো কে থাকবে? বর মানে?
পাগল হয়ে গেছেন নাকি আপনি? কে আপনার বর? কেন? তুমি আমার বর? দূর থাকেন আপনি আপনার বরকে নিয়ে। এই বলে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে পড়লাম। আমি তাড়াহুড়ো করে সিঁড়িতে নামতে গিয়ে আবারও ঠাস করে পড়ে গেলাম। এরপর রাইসা আমাকে দেখেই ও ও অফি! আমি নিচে পড়ে আমার আর কিছুই মনে নেই। রাইসার চিৎকারের কারণে সবাই এসে দেখেছে রাইসা আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। রাইসা ভাইয়া কি হয়েছে? বলেই সুমাইয়া কান্না করে দিল। আমি ওর বুকে ঘুমিয়েছিলাম, ও উঠে দেখে যে আমি ওর বুকে শুয়ে আছি। তখন ও রাগ করে দৌড় দিয়ে নামতে গিয়ে সিঁড়ি বেয়ে পড়ে গেল। এখন আর কোনো কথা বলছে না। এই বলে রাইসা কান্নায় ভেঙে পড়ল। আরে সবাই এভাবে কান্না করলে হবে নাকি? ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। তোমরা কোনো চিন্তা করো না, বাইরে গাড়ি রাখা আছে, তাড়াতাড়ি ধরো ওকে। তারপর সবাই মিলে আমাকে ধরে গাড়িতে উঠিয়ে হাসপাতালের দিকে রওনা দিল। হাসপাতালে পৌঁছানোর পরে ডাক্তার প্লিজ কিছু একটা করেন, আর কি হয়েছে? এই বলে ডক্টর আমাকে অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে গেল। বাইরে সবাই অপেক্ষা করছে। আর এদিকে রাইসা আমার বাড়িতে ফোন করে। হ্যালো আব্বু। কি হলো মা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? তারপর আমাকে দেখা থেকে শুরু করে যা কিছু হয়েছে সব কিছু খুলে বলে আর তাড়াতাড়ি হাসপাতালে আসার জন্য বলল। আব্বু এই কথা শোনা মাত্রই কই গো অভিরাম্মু? কি হয়েছে? এভাবে ডাকছো কেন? এমা তুমি কান্না করছো কেন? খুশিতে কান্না করছি। খুশিতে কান্না করছো মানে কিসের খুশি? তোমার ছেলেকে পাওয়া গেছে। কথা বলা মাত্রই আম্মু পাথরের মতো দাঁড়িয়ে আছে। কি পাওয়া গেছে? আমার ছেলে কোথায়? আমি জানতাম আমার ছেলে বেঁচে আছে। আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও। আমাদের বৌমা বলছে ও হাসপাতালে আছে। তারপর আম্মু আর আব্বু হাসপাতালের উদ্দেশ্যে বের হয়ে 20 মিনিট পরে হাসপাতালে পৌঁছে যায়। রাইসা আমার ছেলে কোথায়? একটু শান্ত হন, আম্মু ওকে উঠিতে নিয়ে গেছে। 10 মিনিট পরেই ডক্টর বের হয়। ডাক্তার আমার ছেলে কই? ও ঠিক আছে তো? ঠিক আছে, প্রথমে আপনি যান, ও আপনার ছেলে। আম্মু আমার রুমে ঢুকে আমাকে দেখা মাত্রই কান্না করে দিল। এরপর আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই আমাকে ছেড়ে এতদিন কোথায় ছিলি? আমি চোখ খুলে দেখি আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আম্মু। বাবা তোর জ্ঞান ফিরেছে? হ্যাঁ আম্মু, আমি কোথায় এখন? তারপর দরজার দিকে তাকিয়ে দিকে সবাই রুমে ঢুকছে। অফি তুমি ঠিক আছো তো? ঠিক আছি, কিন্তু ওনারা কারা? বাবা তুমি আমাকে চিনতে পারছো না? আব্বু ভাইয়া এখন আমাদের আর চিনবে না, ওর সাথে চলে আসছে। চলো আমরা চলে। দাঁড়াও সুমাইয়া, আমার সব মনে আছে। এই কথা বলা মাত্র সুমাইয়া এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে পাগলি, কান্না করছো কেন? তোমাকে কদিন নিজের ভাইয়ের থেকে বেশি ভালোবেসেছি। রাইসা মনি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। কি হলো, তুমি চুপ করে আছো কেন? মনি কোথায়? আসলে অফি। রাইসা কিছু না বলেই আমার হাতে একটা চিঠি দিয়ে আমার বুকে মুখ লুকিয়ে কান্না করছে। আমি চিঠিটা খুলে পড়া শুরু করে দিলাম। প্রিয় অভি, যেদিন আমি তোমাকে কলেজে প্রথম দেখেছি সেই প্রথম দিন থেকে আমার তোমাকে ভালো লেগে যায়। তাই প্রথমে আমি তোমার সাথে বন্ধুত্ব করার জন্য কত কিছু করি। এরপর তোমার সাথে বন্ধুত্ব হবার পর তোমার সাথে মিশে বুঝলাম তুমি খুব সহজ সরল, তোমার মনটা খুব ভালো। তারপর তোমার রাইসার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে খুব ভাবতাম, আর ভাবতাম যে আমি হারিয়ে ফেলবো। আমি তোমাকে ওই কয়েকদিনে খুব ভালোবেসে ফেলেছিলাম, যা বলে বোঝানো যাবে না। যখন তুমি রাইসার সাথে কথা বলতে তখন আমার খুব হিংসে হতো। তাই একদিন সিদ্ধান্ত নিলাম তোমাকে প্রপোজ করব। যেদিন তোমাকে আমার ভালোবাসার কথা জানাবো সেদিন আমি অনেক খুশি ছিলাম। তারপর প্রপোজ করেই ফেললাম, কিন্তু তুমি আমায় ফিরিয়ে দিলে। তখন আমার খুব কষ্ট হচ্ছিল। এরপর আবার যখন শুনলাম রাইসাও তোমাকে ভালোবাসে তখন আমি চাইছিলাম তোমার জীবন থেকে সরে যেতে, তাই যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ তোমার অ্যাক্সিডেন্ট হবার, তোমার মৃত্যুর খবর শুনে আমি পাগলের মতো হয়ে গেছিলাম। আমি তোমার বাসায় খোঁজ নিয়ে দেখলাম এবং জানলাম খবরটা সত্যি। কিন্তু রাইসা আর আন্টি বলছিল যে তুমি বেঁচে আছো, কিন্তু বাকি সবাই বলছে যে তুমি অ্যাক্সিডেন্টে সত্যিই মারা গেছো। ওরা তোমার শোকে এমন বলছে। আমি এগুলো মেনে নিতে পারছি না। তাই আমি সিদ্ধান্ত নিলাম তুমি যখন আমাকে ছেড়ে চলেই গেছো তো আমি বা বেঁচে থেকে কি করব। অভি, তুমি এবং তোমরা খুব ভালো থেকো। রাইসা আর আন্টির কথা মতো তুমি বেঁচে থাকলেও রাইসা তোমাকে দেখে রাখবে। রাইসাও তোমাকে খুব ভালোবাসে। আমার আরেকটি কথা, এই জীবনে তোমাকে নিজের করে পেলাম না, আমার এটাই দুঃখ রয়ে গেল। তুমি যদি বেঁচে থাকো এবং কখনো ফিরে আসো, রাইসা খুব ভালো মেয়ে, ওর সাথে সংসার করিও। আমার কথা মনে পড়লে ওর মাঝে আমাকে খুঁজে নিও। ইতি, হতভাগা তোমার মনি। এই চিঠিটা পড়ার পর থেকে আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আমার পুরো শরীর পাথরের মতো হয়ে গেছে। অভি বাবা,
যা হওয়ার হয়ে গেছে। দেখ, তোকে আমরা অনেক কষ্ট করে খুঁজে পেলাম, তোকে আর হারাতে চাই না। তুই সব ভুলে গিয়ে নতুন করে শুরু কর। তাই আমরা ভাবতেছি সামনের সপ্তাহে রাইসের সাথে তোর বিয়েটা সেরে ফেলি, তাহলে তোর এই বাপটা একটু শান্তিতে থাকবে আর মনির শেষ ইচ্ছেটাও পূরণ হবে। প্লিজ বাবা, না করিস না। আমি আর কিছু না বলে আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এরপর আম্মু আমাকে সে জড়িয়ে ধরলো। আমি এসব চাইনি আম্মু। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। বাবা, তোর বাবা আর আমাদের দিকে তাকিয়ে না হয় তুই সব ঠিক করে নে। আমরা আর কতদিনই বা আমরা বাজ। বলার আগেই আমি আম্মুর গালে হাত দিলাম। আম্মু, তোমরা যা খুশি করো, কিন্তু প্লিজ এই কথা আর বলো না। আমি এটা সহ্য করতে পারবো না। তারপর সব হাসপাতালের ফর্মালিটিগুলো পূরণ করে আমাকে বাড়িতে নিয়ে আসলো। আমার সব সেবা যত্ন রাইসাই করতেছে। আমি জানি রাইসা আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি মনির কথাও কিছুতে বলতে পারছি না। এভাবেই 3 দিন চলে গেল। এই সময়ের মধ্যে আমি একটু সুস্থ হয়ে নিলাম, তবুও হাঁটতে কষ্ট হয়। রাতে বিছানায় শুয়েছি, আমার কিছুতেই ঘুম আসছে না। সব পুরনো কথা মনে পড়ছে আর আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমি রুম থেকে বের হয়ে কষ্ট করে হেঁটে সোজা ছাদে চলে গেলাম। সেখানে আমি চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎই আমার কাঁধে কে যেন হাত দিল। পেছনে তাকিয়ে দেখি যে রাইসা। রাইসা, তুমি কখন এলে? এই তো এখন। তুমি আকাশে কিভাবে কি দেখছো? কিছু না, এমনিই তাকিয়ে আছি। আমার কিছুই ভালো লাগছে না। তারপরে আমি হঠাৎ রাইসাকে জড়িয়ে ধরলাম। কি হলো উফি, তুমি কান্না করছো কেন? তুমি ঠিক আছো তো? আমার জন্য তোমাদের সকলের কত কষ্ট করতে হয়েছে, আমি কিভাবে ভালো থাকি বলো? ধুর, এসব কথা বাদ দাও তো। তারপর আমরা দুজনেই দোলনায় গিয়ে বসলাম। আমি রাইসার কোলে মাথা দিয়ে শুয়ে আছি। খুব ভালো লাগছে। এভাবে কিছু সময় থাকার পর যে যার রুমে চলে গেলাম। তারপর আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপর সকালবেলা আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। আমি ওয়াশরুম থেকে বের হয়ে হঠাৎ পা স্লিপ করে বিছানায় পড়ে গেলাম। মা, নিচে তো নরম লাগছে কেন? আমি তাকিয়ে দেখি যে আমার নিচে রাইসা। আমি তো অবাক। রাইসা, তুমি এখানে? কি হলো, তুমি উঠছো কেন? আমার তো ভালোই লাগছিল। দূর, আমি ইচ্ছে করে পড়িনি। আর এখন যাও, আমি চেঞ্জ করব। তো করো, তোমাকে ধরে রাখছে কে? মানে তোমার সামনে করব নাকি? তো কি হয়েছে, আমি তো আর পর কেউ না। রাইসা, ঠিক আছে যাচ্ছি। এখন কিন্তু ছেড়ে দিচ্ছি, বিয়ের পর আর ছাড়বো না। বলেই চলে গেল। এভাবে আরো কয়েকদিন পার হয়ে গেল। কাল আমাদের বিয়ে। আমি রাইসার আমার বিয়ে। আমি রাতে ছাদের কোণে বসে আছি আর কি যেন ভাবছি। হঠাৎ আমার নাম ধরে কে যেন ডাকলো। এরপর পিছন ফিরে যাকে দেখলাম, তাকে দেখে তো আমি অবাক, কারণ আমার সামনে মনি দাঁড়িয়ে আছে। মনি, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? এই দেখো, পাগল ছেলে একটা। অভি, তুমি এভাবে কান্না করছো কেন? আর আমি তোমার হতে না পারলেও সবসময় তোমার সাথে থাকবো। আরেকটি কথা, অভি আমাকে কথা দাও, তুমি রাইসাকে কখনোই কষ্ট দিবে না। আমি রাইসাকে কখনো কষ্ট দেব না। তুমি এমন কেন করলে? আমার কাছে আবার ফিরে এসো। আরে পাগল, আমি তো কোথাও যাচ্ছি না। আর এখন আমাকে যেতে হবে। আমি সব সময় তোমাদের সাথে থাকবো। এখন আমাকে হাসি মুখে বিদায় দাও অভি, আর ভালো থেকো। মনি, আমি চারপাশে ঘুরে দেখলাম, মনিকে আর দেখলাম না। আমি তখন ছাদে বসে বসে কান্না করছিলাম। আমি নিজের জন্য মনিকে হারিয়ে ফেললাম। এভাবে কান্না করার পর আমার মাথা ব্যথা করছে, তাই আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে দেখি যে আমাদের বাড়িকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এভাবে আরও কিছু সময় কেটে যাওয়ার পর আমাকে রেডি করা হলো। আমাকে বউ সাজিয়ে রাখা হয়েছে। রাইসাকে আমার সাথে বসে রাখা হয়েছে। বউয়ের সাজুকে দেখে খুবই ভালো লাগছে। ওর মুখের কোণে হাসি যেন লেগে আছে। আমার মনে হচ্ছে ওর হাসিটার মধ্যে অনেক কিছু আছে। অবশেষে সব নিয়মকানুন মেনে বিয়েটা সম্পন্ন হলো। এরপর রাইসাকে আমার রুমে দেওয়া হলো। আমি এখন ছাদে বসে বসে ভাবছি কত কিছুই না ঘটে গেল, আর আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎই, কি রে বাবা, তুই এখানে? আর বৌমা তোর জন্য বসে আছে, যা রুমে যা। আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি। আজকে কেমন যেন লাগছে। এরপর বুকে এক বস্তা সাহস নিয়ে দরজাটা একটু ধাক্কা দিয়ে ভেতরে গিয়ে দেখি খাটটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন ফুল দিয়ে। আর সেই ফুলের মাঝখানে আরেকটি ফুল, রাইসা বসে আছে। দরজা খোলার আওয়াজ পেয়ে রাইসা খাট থেকে নেমে সোজা আমাকে সালাম করলো। তারপর আবার খাটে গিয়ে বসলো। রাইসা, যাও অজু করে আসো। কেন এই সময় অজু কেন? মানুষ অজু করে কেন তুমি জানো না? ও সরি, আমি ভুলে গেছিলাম, এখনই যাচ্ছি। এ বলে রাইসা অজু করতে চলে গেল। এরপর রাইসা অজু করে আসার পর দুজন মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম।
আজ থেকে শুরু হলো আমাদের জীবনের নতুন সূচনা। এরপর রাইসা চলো। কোথায়? আমি আর কোনো কথা না বলেই সোজা রাইসাকে কোলে করে সিঁড়ি দিয়ে ছাদের দিকে নিয়ে গেলাম। তারপর রাইসা আমার গলাটা শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ছাদে গিয়ে রাইসাকে দোলনায় বসে বললাম, রাইসা, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কিন্তু পুরোটার বলতেই পারিনি। রাইসা ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। আমি ওর জবাবে ওর জবাব দিতে লাগলাম। এভাবে 2 মিনিট পর ছেড়ে দিল। আর এসব কথা কখনোই বলবে না প্লিজ। এসব আমি একদম সহ্য করতে পারবো না। আরে আমার পাগলিটা কান্না করছে কেন? আরও কিছু সময়কে জড়িয়ে ধরে আমার বুকে নিয়ে গল্প করে আমাকে কোলে করে রুমে নিয়ে গেলাম। এরপর আমি কি সোজা শুয়ে পড়লাম। ওই, তুমি এভাবে শুয়ে পড়লে কেন? তো কি করব, আমি ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। দেখলাম ম্যাডাম অন্যদিকে মুখ করে গোমরা করে বসে আছে। আমার অবশ্য ভালোই লাগছে ওকে দেখে। ও যখন রাগ করে তখন ওর গালগুলো পুরো লাল টমেটোর মতো হয়ে যায়। রাইসা, এইদিকে আসো। কি হলো, তোমাকে ডাকছে না? তুমি রাগ করছো? এই বলোকে একটান দিয়ে আমার বুকে নিয়ে আসলাম। আচ্ছা তুমি কি চাও বলো? ধুর, আমি সবার সামনে বলবো না, আমার লজ্জা করে না বুঝি। এমা, সবাই কোথায়? এখানে তুমি আর আমি। ধুর, দেখছো না তোমার পাঠক বন্ধুরা আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে? এই যে পাঠক পাঠিকাগণ, এবার একটু চোখ বন্ধ করেন। আমার বউ আমাকে কিছু বলবে। এবার রাইসা আমার কানের কাছে এসে বলে দিল ওর মনের কথা। তাহলে এক্ষুনি শুরু করা যাক। ওই, ওয়েট, লাইটটা তো বন্ধ করো। এরপর লাইট বন্ধ, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। বন্ধুরা, আমি আমার বইয়ের কথা রাখতে মিশনে নামছি। আরও কিছু জানতে চাইলে একটা বিয়ে করে জেনে নিন। আমাদের জন্য দোয়া করবেন যেন অহংকারী থক্কু এখন তো ভালো, তাই ভালো মেয়েটাকে নিয়ে সুখে থাকতে পারি। এভাবেই ভালো থাকুক সকল ভালোবাসার মানুষগুলো, সকল ভালোবাসার গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।